দেখা যাচ্ছে? ইয়েস স্যার। আচ্ছা, এর আগে একটু বলি, সেটা হচ্ছে যে এই যে যে আমাদের যে এখন যে লেকচারটা আমরা পড়তেছি ম্যাটেরিয়াল সিলেকশন, এই লেকচারটা আমি আমার বানানো না, ফার্স্ট অফ অল এটা তোমাদেরকে আগেও বলছি। সো এটাতে একটা প্রবলেম হয়েছে কি যে যিনি বানিয়েছে এটা এটা আসলে কোন টেক্সট বইকে ফলো করছে বা এক্স্যাক্টলি একটা টেক্সট বইকে ফলো করছে কিনা এটা আসলে মুশকিল হয়ে গেছে বোঝাটা। এটা হলো এক নাম্বার কথা। দুই নাম্বার হচ্ছে এইটার টেক্সট বই আমি ঘাটাঘাটি করে যেটা বুঝলাম যে ক্যালিস্টার থেকে যে টোটালি ফলো করা হয়েছে তা না। মানে আমরা তো আসলে চেষ্টা করি ওয়ান ওয়ানে তোমাদের এই কোর্সটা মানে ক্যালিস্টারটাকেই টোটালি ফলো করার, বাট এই লেকচারটা আসলে ক্যালিস্টার ফলো করলে খুব একটা লাভ হবে না, কারণ মিল পাবা না কোনো। সো এটা গেল এক নাম্বার কথা। আমি একটা বই আছে আমাদের 4-2 তে এই মেটেরিয়াল সিলেকশনের যেই কোর্সটা পড়ানো হয়, একটা 3 ক্রেডিটের কোর্স পড়ানো হয়, ওইটা একটা বই ফলো করা হয়, অ্যাশবির একটা বই। ওই বইটা এক্সিলেন্ট একটা বই। ওই বইয়ের ইন্ট্রোডাকশন যে চ্যাপ্টারটা, ওই চ্যাপ্টারটা আসলে তুমি যদি পড়ো তাহলে তুমি আসলে এখান থেকে অনেক আইডিয়া পাবা। সো আমি যেটা করব তোমাদেরকে, ওই বইয়ের শুধু চ্যাপ্টার 1 যেটা, সেটা তোমাদেরকে আমি মানে কি বলে কোর্স ম্যাটেরিয়াল হিসেবে তোমাদেরকে আলাদা করে আমি দিয়ে দিব। মানে ওইটা হচ্ছে, ওইটাও আসলে কি জানো, এই লেকচারটা কিন্তু মানে তোমার কিন্তু টোটালটা বুঝার মতো একটা লেকচার, কারণ এখান থেকে কোশ্চেন কিন্তু হবে না যে তুমি বর্ণনা করো লো কার্বন স্টিলের বা তুমি বর্ণনা করো মিডিয়াম কার্বন স্টিলের। এখান থেকে কোশ্চেন টাইপ হবে, তোমাকে একটা সিচুয়েশন দিয়ে দিতে পারি। মানে বললাম যে এই এই তোমার প্রপার্টি দরকার, তুমি কোন ম্যাটেরিয়াল চুজ করবা। মানে ব্যাপারটা বুঝতে পারছো তোমরা? মানে জিনিসটা কিন্তু ইজি, মানে কঠিন কিছু না, বাট নরমাল না। অ্যাজ ইউজুয়াল তুমি ওই 10টা স্লাইড পড়লাম ওইখান থেকে বর্ণনা করো, ব্রিফলি এক্সপ্লেইন, এই টাইপ কিন্তু হবে না। আমি তোমাদেরকে কিন্তু আগেই বলে বলে দিচ্ছি। এই জন্য তোমাদের যেটা করতে হবে, স্লাইডটাই তোমরা খুব ভালো মতো পড়বা, মানে লেকচারটা যেটা দিব, আর ওই অ্যাশবির বইয়ের ইন্ট্রোডাকশনটা তোমরা পড়লে তোমরা আইডিয়া পাবা আসলে যে মানে কি ধরনের মানে কি কি টপিক আসলে এখানে কভার করতেছি। তো তোমরা ওইটা পড়তে পারো। ওইটা হচ্ছে ওই একটা বইটা কি কোন সফট কপি দেয়া যাবে আমাদেরকে? কপি দিব। পুরো বই দিয়ে কোনো লাভ নাই, কারণ পুরো বইয়ের বাকি অংশ কিছুই তুমি বুঝবা না। ঠিক আছে? সো আমি ইন্ট্রোডাকশন চ্যাপ্টারটা তোমাদেরকে শুধু দিব। সো এটা হচ্ছে সাপোর্টিং ম্যাটেরিয়াল হিসেবে পড়বা। তবে যারা স্লাইড খুব ভালো মতো পড়তে পারো, স্লাইড পড়াটাও কিন্তু আসলে একটা মানে কি বলে, একটা স্টুডেন্টের একটা ক্যারেক্টারিস্টিক। স্লাইড কিন্তু খালি নরমালি পড়া আর বুঝে পড়া, বা স্লাইডের কোন টপিকটা ইম্পর্টেন্ট ওইটাকে এমফাসাইজ করে পড়া, এটাও কিন্তু একটা মানে কি বলে ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টারিস্টিক। সো স্লাইডটাই ভালো মতো পড়বা এবং আশেপাশে চিন্তা করে পড়তে হবে এই স্লাইডটা। মানে মানে ধরো আমি তোমাকে একটা এক্সাম্পল দেই। ধরো এখান থেকে বলি, সে এই যে এখানে একটা লিকুইড বাল্ক স্টোরেজ ট্যাঙ্ক বানানোর জন্য কি কি ক্রাইটেরিয়া থাকতে পারে, এই ধরনের একটা আমাদের স্লাইড আছে। সে এখন আমি তো আর তোমাকে হয়তো লিকুইড বাল্ক স্টোরেজ নাও দিতে পারি, আমি হয়তো দিতে পারি হচ্ছে একটা বয়লার, মানে কথার কথা। কিন্তু তোমার তো জানতে হবে যে ও বয়লারেও তো আমার নন করোসিভ লিকুইড হইতে পারে, বা বয়লারেও তো আমার হিট অনেক বেশি থাকতে পারে। জিনিসগুলো বুঝতে পারছো? সো ওইভাবে করে চিন্তা করে পড়তে হবে কিন্তু। এটা হচ্ছে গদ বাঁধা স্লাইড পড়ে গেলে হবে না। আর স্লাইডের সাপোর্টিং এর জন্য আমি তোমাদেরকে একটা ওই ইন্ট্রোডাকশন চ্যাপ্টারটা আমি তোমাদেরকে দিয়ে দিব। ঠিক আছে? আচ্ছা পড়ি, আমরা শেষ করি, তাহলে তোমরা বুঝবে আসলে লেকচারটা মানে ইন্টারেস্টিং একটা লেকচার। সো আশা করি তোমরা যদি একটু মনোযোগ দাও, আমার মনে হয় তোমাদের বুঝতে সমস্যা হবে না। আমরা শুরু করি। আচ্ছা, গত ক্লাসে আমরা শেষ করেছিলাম হচ্ছে অ্যাভেলেবল ম্যাটেরিয়ালস এর যে একটা চার্ট, এইটার আমরা ফেরাস পার্টের কিছু কিছু জিনিস দেখতেছিলাম। এবং ফার্স্টেই দুইটা ভাগে ভাগ হবে, একটা স্টিল, একটা হচ্ছে কাস্ট আয়রন। স্টিলের আবার অনেকগুলো ভাগ আছে, লো অ্যালয় স্টিল, দেন হাই অ্যালয় স্টিল। লো অ্যালয়ের মধ্যে আবার লো কার্বন আছে, মিডিয়াম কার্বন আছে, হাই কার্বন আছে। এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা ক্লাসিফিকেশন আছে। সো এগুলা কিন্তু বইতে মানে তুমি যে কোনো বইতে এগুলোর প্রত্যেকটা প্রপার্টি সম্পর্কে ডিটেলস কিন্তু পড়তে পারো, এবং এটা তোমার জন্য কিন্তু হেল্পফুল। এই কোর্সে মনে রাখবা, তুমি যদি নিজের থেকে মানে কি বলে পড়ো, তাহলে কিন্তু তোমার পরবর্তীতে তোমাদের অনেক হেল্প হবে। মানে এই যে তুমি হঠাৎ করে লো কার্বন স্টিল বললো নেক্সট 1-2 বা 2-1 একটা কোর্সে, তুমি লো কার্বন স্টিল তুমি চিনো না, এটা তোমার জন্য কিন্তু আসলে ডিফিকাল্ট। অথবা তোমাকে বললাম আচ্ছা এই স্টেনলেস স্টিলের কি থাকে তুমি জানোই না, তাহলে কিন্তু পরবর্তী কোনো কোর্সে হয়তো তুমি ঝামেলা করো। এই জন্য এই কোর্সে চেষ্টা করবা যত নতুন নতুন টার্ম আসতেছে ওগুলা গুগল করে হইলেও পড়ো একটু। মানে গুগল করলা যে আচ্ছা আমি দেখি তো স্টেনলেস স্টিলে কি থাকে, অথবা তুমি গ্রে কাস্ট আয়রনে কি থাকে, এগুলো নিজেরা অনেক কিছু পড়ে নিবা, কারণ একটা কোর্সের ক্লাস টাইমে আসলে সব ইন ডিটেলসে পড়ানোটা ডিফিকাল্ট। ঠিক আছে?
ওকে, আমরা লাস্ট ক্লাসের থেকেই শুরু করি। লাস্ট ক্লাসে আমরা এই লো কার্বন স্টিল, হাই স্ট্রেন্থ লো অ্যালয় স্টিল এবং মিডিয়াম কার্বন স্টিল, আর লাস্টে হচ্ছে স্টেনলেস স্টিল, এটা দিয়ে আমরা শেষ করেছিলাম। তো স্টেনলেস স্টিলটা দিয়ে আমি আবার শুরু করতেছি। তো স্টেনলেস স্টিলটা যেটা ছিল যে এটা হচ্ছে হাইলি করোশন রেজিস্ট্যান্স। দেখো প্রত্যেকটা স্টিল কেন আলাদা, কেন তাদের প্রপার্টি আলাদা, কারণ প্রত্যেকটারই স্পেশাল কিছু প্রপার্টি থাকবে। তো এটার মধ্যে হচ্ছে যেমন স্টেনলেস স্টিলের একটা স্পেশাল প্রপার্টি হচ্ছে এটা হচ্ছে করোশন রেজিস্ট করবে। আচ্ছা, তাহলে এখানে তিন তিন ধরনের আছে, এটা আমরা গত ক্লাসে বলে আসছিলাম যে একটা হচ্ছে তোমার কি বলে এটাকে মার্টেনসাইটিক স্টেনলেস স্টিল, একটা হচ্ছে তোমার ফেরাইটিক স্টেনলেস স্টিল, একটা হচ্ছে অস্টেনাইটিক স্টেনলেস স্টিল। এখানে এই যে যে নাম্বারিং করা আছে AISI 410, AISI 409, এগুলো আপাতত তোমাদের মুখস্থ করার কিছু হয় নাই, কারণ এখানে মিলিয়নস অফ এই তোমার এইরকম নাম্বার আছে, মানে প্রত্যেকটা আলাদা আলাদা অ্যালয়ের প্রত্যেকটা নোমেনক্লেচার আছে। সো তুমি আসলে প্রত্যেকটা পড়ে মনে রাখতেও পারবে না, আর আপাতত তোমাদের দরকারও নাই। তোমাদের দরকার কি, তোমাদের দরকার মার্টেনসাইটিক স্টেনলেস স্টিল কি কাজে ব্যবহার হয় এটা জেনে রাখলাম, বা মার্টেনসাইটিক স্টেনলেস স্টিল আমরা কেন এটার স্টেনলেস স্টিল বলতেছি, কি প্রপার্টি আছে স্টেনলেস স্টিলের মধ্যে, বা মার্টেনসাইটটা কি জিনিস। যদিও মার্টেনসাইটের ডিটেইলস আমরা যাব না, তবে ফেজ ডায়াগ্রাম হয়তো 102 তে তোমরা পড়ে আসছো, পড়ছো। আমি কিন্তু লাস্ট ক্লাসটা হচ্ছে ফেজ ডায়াগ্রামের উপর একটা ছোট্ট ক্লাস নিব, একদম লাস্ট ক্লাস, তোমাদের যেটা একটা ক্লাস বাকি সেটা ফেজ ডায়াগ্রাম সম্পর্কে আমি একটু পড়াবো, জাস্ট ইন্ট্রোডাকশন আর কি। যাই হোক, তো মার্টেনসাইট বা ফেরাইট বা অস্টেনের এগুলা প্রত্যেকটাই হচ্ছে আয়রনের অ্যালোট্রপি, তবে মার্টেনসাইটটা হচ্ছে মেটাস্টেবল। মানে মার্টেনসাইট নরমালি তুমি পাবা না, তো ওটাকে কি করবে, জোর করে আনতে হয়। কিভাবে জোর করে আনতে হয়, আমি ওই স্যাম্পলটাকে আমি হাই টেম্পারেচারে নিয়ে গেলাম, অস্টেনাইট জোনে নিয়ে গেলাম, নিয়ে আমি কি করলাম, নরমালি ঠান্ডা না করে জোর করে আমি পানির মধ্যে ডুবিয়ে দিলাম। তাহলে পানির মধ্যে ডুবিয়ে দিলে কি হবে, ওর যে কুলিং রেটটা সেটা ফাস্টার হয়ে যাবে। মানে ধরো 1000 ডিগ্রিতে তুমি একটা স্যাম্পল উঠাইছো, তুমি নরমালি রেখে দিলা ঠান্ডা হওয়ার জন্য, তো ওইটা যেই রেটে কুল হবে, তুমি যদি পানিতে চুবাই দাও তাহলে কিন্তু আরো তাড়াতাড়ি মানে কি বলে কুল হবে, মানে কুলিং রেটটা অনেক বেশি ফাস্টার হবে। তো এই যে কুলিং রেটটা ফাস্টার হওয়ার কারণে দেখা যাবে যে নরমালি অস্টেনাইট থেকে ফেরাইট হওয়ার কথা, কিন্তু দেখা যাবে মার্টেনসাইট হবে। ঠিক আছে, সো এগুলো হচ্ছে ইন্টারেস্টিং জিনিস। এগুলার ওই মার্টেন সাইটের একদম ইন ডিটেলস আমি পড়াইতে পারবো না, বা ফেরাইট অস্টেনাইট কখন হয় কিভাবে হয় এগুলো আমি পড়াইতে পারবো না, কারণ এগুলো আমার আপাতত কোর্সের ভিতরে পড়বে না। প্রত্যেকটা ডিটেলস পড়াইতে গেলে আসলে শেষ করানো যাবে না। তো এগুলোর জন্য তুমি যেটা করতে পারো, ওই যেটা বললাম যে নতুন টার্ম আসলে একটু গুগল করে জেনে নিতে পারবা বা কিছু। ঠিক আছে, তো যাই হোক, ঠিক আছে, তাহলে আমরা মার্টেনসাইটিক স্টেনলেস স্টিল কাটলারি, রাইফেল ব্যারেল, জেট ইঞ্জিন বাট এইসব জায়গায় ইউজ হয়। ফেরাইটিক গুলো ইউজ হয় হচ্ছে তোমার অটোমেটিক এক্সস্ট কম্পোনেন্টসে, বা অস্টেনাইট স্টেনলেস স্টিল বিভিন্ন কেমিক্যাল এবং ফুড প্রসেসিং ইকুইপমেন্টে। আর আরেকটা আছে হচ্ছে তোমার AISI 316L, এটা হচ্ছে ওয়েল্ডিং কনস্ট্রাকশনে ইউজ হয়। তো এগুলো একটু মনে রাখতে হবে, যে এরকম হইতে পারে যে ছোট কোশ্চেন থাকতে পারে যে কেমিক্যাল এবং ফুড প্রসেসিং ইকুইপমেন্টে কোনটা ইউজ হয় এবং এটার প্রপার্টি কি। দেখো একদম সিম্পল একটা কোশ্চেন, তো তোমার প্রথম অ্যানসারটা দিতে হবে ফুড কেমিক্যাল এবং ফুড প্রসেসিং এ আমি জানি অস্টেনাইটিক স্টেনলেস স্টিল ব্যবহার হয়, আর অস্টেনাইটিক স্টেনলেস স্টিলের প্রপার্টি কি বলতে হবে, এটা হাইলি করোশন রেজিস্ট্যান্স। এতটুকুই বলো, অবশ্যই অনেক বড় কোশ্চেন হবে না। সো এভাবে করে জিনিসগুলো কিন্তু পড়তে হবে। ওকে, এখানে আমরা টিপিক্যাল একটা স্টেনলেস স্টিলের একটা মানে কি বলে কম্পোজিশন দেখানো হয়েছে। একই কথা যে এইটাও আমরা মুখস্থ করব না, তবে আমরা কি করব, আমরা আমরা কিন্তু ইঞ্জিনিয়ার, আমাদের একটা চার্ট যদি আমাকে ধরায় দেয়, আমি তো আর নরমাল আমি কি বলে কমার্সের স্টুডেন্ট না যে আমি প্রত্যেকটা ডাটা আমার মনে রাখতে হবে বা কিছু। আমি যেটা করব, আমি তাকায় দেখবো যে আচ্ছা এখানের মধ্যে কি ডিফারেন্স আছে, বা এখানে কি বেশি আছে, কি কম আছে, কোনটা মিসিং আছে। এই জিনিসগুলো কিন্তু আমি একজন ইঞ্জিনিয়ার হিসেবে তোমাদের চোখে এটা পড়তে হবে। যেমন তুমি স্টেনলেস স্টিলের যে এই যে ডাটার একটা চার্ট দেখতেছো, এখানে তোমার চোখে প্রথম যে কোন জিনিসটা পড়া উচিত বলো তো, বা পড়ছে কার কার দেখি, বলো দেখি। স্যার বেশি পার্সেন্টেজ গুলো পড়ছে, বেশি পার্সেন্টেজ কার আছে বলো তো? ক্রোমিয়ামের সবগুলো তো বেশি। ক্রোমিয়ামের আছে। সো প্রথমেই তুমি যদি ইঞ্জিনিয়ার হিসেবে নিজে মানে আরো তোমার প্রায়োরিটিটাকে করতে চাও, তাহলে তোমার এই জিনিসগুলো জানতে হবে। তুমি বললা যে এখানে নাইট্রোজেন আছে 0.1%, এইটা আমার চোখে পড়ছে। এটা কেন চোখে পড়ছে? এটা সবারই সেম, এটা চোখে পড়ে লাভ নাই। তোমার দেখতে হবে সব এত কম কিন্তু ক্রোমিয়াম আর নিকেল এত বেশি, তার মানে সামথিং এখানে কিছু একটা ব্যাপার আছে, যে ক্রোমিয়াম এবং নিকেল কোন একটা কিছু করে। সো এইটাই হচ্ছে কথা। তাহলে আমি মুখস্থ করব না,
তবে আমি জেনে রাখবো যে স্টেনলেস স্টিল মানে হচ্ছে ক্রোমিয়াম এবং নিকেল বেশি থাকবে। কত বেশি থাকবে, হ্যাঁ এইটার জন্য একটু মনে রাখতে হবে, কারণ এটা সবচেয়ে ম্যাক্স যেহেতু, তাহলে মনে রাখতে হবে ওইটা 18 থেকে 20-এর মধ্যে থাকে বা 16 থেকে 20-এর মধ্যে থাকে। তো এইটা হচ্ছে মনে রাখার ব্যাপার। কিন্তু তোমার মনে রাখতে হবে না যে SS304 এ কার্বন থাকে এত, নাইট্রোজেন থাকে এত, ক্রোমিয়াম থাকে, নো, এটা দরকার নাই। এটা গেল 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হচ্ছে তাহলে ক্রোমিয়াম এবং নিকেল যেহেতু বেশি থাকে, তাহলে অবশ্যই স্টেনলেস স্টিলের একটা বড় প্রপার্টি এরা কন্ট্রোল করে, এবং সবচেয়ে বড় বা ইম্পর্টেন্ট প্রপার্টি অফ স্টেনলেস স্টিল ইজ করোশন রেজিস্ট্যান্স প্রপার্টি। তার মানে আমি ক্লিয়ার যে ক্রোমিয়াম এবং নিকেল করোশন রেজিস্ট করতে সাহায্য করে। এটা কিন্তু আমরা মোটামুটি নাও জানি, মানে আমরা কিন্তু হয়তো কেউ জানতাম না, কিন্তু না জানলেও অ্যাটলিস্ট এটা আইডিয়া করতে পারতেছি, হ্যাঁ এটাই মনে হয়। গেল 1 নাম্বার। আচ্ছা, আরেকটা হচ্ছে অনেকে বলে মলিবডেনাম নাই, হ্যাঁ এটাও মোটামুটি একটা ইম্পর্টেন্ট অবজারভেশন। এটা মলিবডেনাম না থাকলে কি হয়, থাকলে কি হয়, এগুলো আমরা একটু পরে দেখবো। কারণ প্রত্যেকটা অ্যালোয়িং এলিমেন্টের মানে কি বলে কাজ, মানে ওই স্টিলে এর যে ভূমিকা সেটাও আমরা দেখবো, ঠিক আছে। তো যাই হোক, তাহলে আমরা এটা জেনে রাখলাম যে ক্রোমিয়াম এবং নিকেলের একটা বড় প্রপার্টি আছে। এইবার আসো, এখানে মোটামুটি প্রত্যেকটা অ্যালোয়িং এলিমেন্ট সম্পর্কে একটু একটু করে বর্ণনা দেওয়া আছে, আমরা প্রত্যেকটা একটু একটু করে পড়ে যাব। ফার্স্ট অফ অল দেখো, ক্রোমিয়াম এবং নিকেল প্রথমেই দেওয়া আছে। তো ক্রোমিয়াম যে কাজটা করে সেটা হচ্ছে ফর অক্সাইড ফিল্ম ফরমেশন। তো করোশন রেজিস্ট্যান্ট প্রপার্টিটা কিভাবে দেয় এবার একটু আমি বলি, কথাগুলো শুনলেই তোমরা বুঝতে পারবা। তো করোশন রেজিস্ট্যান্ট প্রপার্টিটা যে দেয় যেভাবে, যে আমরা নরমালি আয়রন যখন, মানে নরমাল স্টিল, আয়রনের কথা বাদ দাও, নরমাল স্টিল যখন আমি একটা অ্যাপ্লিকেশন ইউজ করব, সেই অ্যাপ্লিকেশন ইউজ করার পরে দেখা যায় যে এর মধ্যে কেন করোশন হয় বা মরিচা পড়ে, কেন হয়, কারণ এটা ময়েশ্চারের ইয়েতে প্রেজেন্সে এরা হচ্ছে মানে কি বলে রিঅ্যাকশন করে, এবং সারফেস থেকে রিঅ্যাকশনটা শুরু হয়, এবং রিঅ্যাকশনের ফলে আমরা জানি যে Fe3O4 Fe2O3 বিভিন্ন আয়রন অক্সাইড ফর্ম করে। সো ওইটাই হচ্ছে অ্যাকচুয়ালি মরিচা বা করোশন, একই কথা। তো আমি যদি সামহাও আমার এই অবজেক্টের আউটার লেয়ারটাকে কোনো একটা কিছু দিয়ে কোটিং করে দিতে পারি, বা কোটিং বাদ দাও, কোনো একটা ফিল্ম ফর্ম করে দিতে পারি, যেই ফিল্মটা ভিতরের ওই স্টিলটাকে বাঁচাবে হচ্ছে তোমার ময়েশ্চার এনভায়রনমেন্ট থেকে, তাহলেই কিন্তু বেঁচে গেল। এখন স্টেনলেস স্টিল এই যে ক্রোমিয়াম অ্যাড করি, এই ক্রোমিয়ামের কাজ হচ্ছে ক্রোমিয়াম অক্সাইডের একটা থিন ফিল্ম ফর্ম করে। এই থিন ফিল্মটা ফর্ম করার কারণে দেখা যায় যে স্টিলটাকে সেই ময়েশ্চার এনভায়রনমেন্ট থেকে রক্ষা করতেছে এই ক্রোমিয়াম অক্সাইডের ফিল্মটা। তাহলে কি করোশন রেজিস্ট্যান্স হয়ে গেল। এখন কারণ এই জন্যই দেখা গেছে যে ক্রোমিয়াম কেন এত বেশি ওখানে ইউজ করা হচ্ছে, কারণ ওই রকম পরিমাণ না দিলে ফিল্ম ফর্মেশনটা হয় না। এবং আমরা তোমরা পরবর্তীতে আরো পরে জানবা যে অ্যাটলিস্ট 11 থেকে 13% মিনিমাম দিতে হবে। তো অনেক সময় যেটা বললা যে কি প্রক্রিয়ায় মরিচা রোধ করে, ওটা একটু মানে আবার একটু যদি বলেন। বুঝি নাই, কি বললা? মানে ক্রোমিয়াম কি কোনো কম্পাউন্ড তৈরি করে, মানে কিভাবে মরিচা রোধ করে? ক্রোমিয়াম অক্সাইডের লেয়ার ফর্ম করে, ক্রোমিয়াম অক্সাইডের লেয়ার আউটার লেয়ারে ফর্ম করে, একদম আউটার সারফেসে। তাহলে কি এনভায়রনমেন্টে ময়েশ্চার থাকুক, অক্সিজেন থাকুক, যেটাই থাকুক না, ওইটা কিন্তু আর তোমার এই প্যারেন্ট মেটাল যেটা মানে স্টিল যেটা, সেটা মানে কি বলে প্রেজেন্সে আসতে পারে না। তাহলেই তো বেঁচে গেল, তোমার রিঅ্যাকশন করতে দিচ্ছে না। কথা কি বুঝতে পারছো? ক্লিয়ার? বুঝো নাই? তো এটা গেল ক্রোমিয়াম। তারপর নিকেল কি করে? নিকেল দেখো, নিকেলও কিন্তু তোমার অবশ্যই করোশন রেজিস্ট্যান্স প্রপার্টি দিবে, এবং এখানেও কিন্তু একই কথা যে নিকেল হচ্ছে টাফনেস, ডাক্টেবিলিটি এবং ইজ অফ ওয়েল্ডেবিলিটি ইমপ্রুভ করে, অ্যাজ ওয়েল এজ এই অক্সাইড ফিল্ম ফর্মেশনে ইমপ্রুভ, মানে ইমপ্রুভ বলতে বোঝাচ্ছে অক্সাইড ফিল্ম ফর্ম করায়। তো ক্রোমিয়াম এবং নিকেলের পারপাস মোটামুটি একটা সেমি, কিন্তু এর সাথে নিকেল আরো কিছু কাজ আছে, যেমন নিকেল টাফনেস বাড়ায়, বা ডাক্টেবিলিটি বা ডাক্টিলিটি যেটা বলো না একই কথা বাড়ায়, ইজ অফ ওয়েল্ডেবিলিটি, ওয়েল্ডিং করার যে ক্যাপাবিলিটি সেটা বাড়ায়। সো এটা হচ্ছে নিকেলের কাজ। তো নিকেল এবং ক্রোমিয়াম স্টেনলেস স্টিলের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, মলিবডেনামে আসি। মলিবডেনামও খুবই ইম্পর্টেন্ট, কারণ মলিবডেনাম হচ্ছে দুইটা স্পেশাল টাইপ অফ করোশনকে রেজিস্ট করে। সেই দুইটা স্পেশাল টাইপ অফ করোশন কি? একটা হচ্ছে পিটিং করোশন আর একটা হচ্ছে ক্রেভিস করোশন। তো একই কথা, এই যে পিটিং করোশন, এই যে ক্রেভিস করোশন, নতুন টার্ম চলে আসছে, এগুলা একদম ইন ডিটেইলসে কিন্তু আমি যাইতে পারবো না, কিন্তু আমি তোমাকে বলে দিব যে এটা আসলে কি ঘটে। যে পিটিং করোশন যেটা হয়, যে যখন দুইটা মানে কি বলে অবজেক্টের মাঝখানে কোনো গ্যাপ থাকে, মানে খুবই মাইক্রো লেভেলের গ্যাপ, ওই মাইক্রো লেভেলের গ্যাপে একটা ডেডলি টাইপ করোশন হয়। মানে হচ্ছে ধরো একটা লেয়ারের উপরে একটা লেয়ার আছে, সেই দুইটা লেয়ারের মাঝখানে একটা গ্যাপ আছে। সো ওই গ্যাপে দেখা যায় যে আমাদের
করোশন হইতে হইতে একদম ভিতরে পুরা করোশন মানে করোডেড হয়ে নষ্ট হয়ে গেছে, কিন্তু তুমি কিন্তু দেখতে পারতেছো না। সো এটা হচ্ছে পিটিং টাইপ করোশন। আর ক্রেভিস করোশন হচ্ছে ওইরকম যে তোমার ছোট ছোট হোল দিয়ে এই ক্রেভিস করোশনটা ক্রিয়েট হয়। সো এগুলা ডিটেলস বললামই তো, একই কথা, তোমাদের দরকার নাই। তোমরা খালি মনে রাখো যে এটা পিটিং এবং ক্রেভিস করোশনের রেজিস্ট করে হচ্ছে মলিবডেনাম। তো মলিবডেনাম যদি দেই তাহলে ভালো, আর না দিলে এই দুইটা করোশনের জন্য একটু রিস্ক থেকে যায়। সো এটা হলো গেল। আরেকটা হচ্ছে এলিভেটেড টেম্পারেচার মেকানিক্যাল প্রপার্টি ইমপ্রুভস, মানে হচ্ছে হাই টেম্পারেচারে গেলে অনেক সময় না, প্রত্যেকটা ম্যাটেরিয়ালস এর ক্ষেত্রেই মানে মেকানিক্যাল প্রপার্টি ডিগ্রেড করে। মানে তুমি যখন একটা স্যাম্পল বা একটা ম্যাটেরিয়ালকে যখন তুমি রুম টেম্পারেচারে টেনজাইল টেস্ট করবা, তখন যেই প্রপার্টিটা দিবে, তুমি হাই টেম্পারেচারে নিয়ে যেয়ে যদি টেস্ট করো তাহলে একই প্রপার্টি দিবে না, কারণ হাই টেম্পারেচারে গেলে ম্যাটেরিয়ালের প্রপার্টি ফল করে। তো এই মানে মলিবডেনাম যেটা করবে যে তোমার এলিভেটেড বা হাই টেম্পারেচারেও মেকানিক্যাল প্রপার্টিটাকে ধরে রাখবে। আচ্ছা গেল। তারপর হচ্ছে কার্বন আর নাইট্রোজেন, এই দুটার কাজ হচ্ছে স্ট্রেংথ এবং হার্ডনেস বাড়ানো। এবং এটা আমরা এই গত ক্লাসে দেখে আসছি যে যত স্টিলের মধ্যে কার্বন বাড়াইতে থাকবো তত আমার স্ট্রেংথ বাড়তে থাকে। এটা আমরা কিন্তু গত ক্লাসে দেখে আসছি। নাইট্রোজেনও অনেকটা একই কাজ করে। তারপর আছে সালফার, সেলোনিয়াম এবং লেড। এরা হচ্ছে যেটা করে যে এটা মেশিনেবিলিটি বাড়ায়। মেশিনেবিলিটি কি জিনিস, মানে হচ্ছে তুমি ইজিলি একটা অবজেক্টকে বানানোর পর মেশিনিং করতে পারবা। মেশিনিং মানে হচ্ছে ধরো তুমি সারফেস কি স্মুথ করবা, বা তুমি কাটবা, তুমি একটা এজ কেটে দিবা, এই যে এটার নাম হচ্ছে মেশিনিং করা। মানে তুমি ফাইনাল অবজেক্টটা পাওয়ার জন্য যে মানে কি বলে ওটাকে, মেশিন দিয়ে কোনো কাজ করা। মেশিন বলতে তুমি ধরো এক্সো ব্লেড দিয়ে কাটবা, বা তুমি সারফেস স্মুথ করবা, এই যে কাজগুলা এটাকে বলে মেশিনিং বা মেশিনিবিলিটি। সো এটা বাড়ায়। এবং এটার প্রলং টুল লাইফ এবং রিডিউসেস মেশিনিং পাওয়ার রিকোয়ারমেন্ট। মেশিনিং পাওয়ার রিকোয়ারমেন্ট মানে তুমি যে মেশিনিং করবা সেটা ইজি যেহেতু করে, এজন্য তার মেশিনিং পাওয়ার রিকোয়ারমেন্টও কমে যায়। এবং এটার প্রলং টুল লাইফ, যখন আমরা টুল বানাবো, টুল বলতে বুঝাচ্ছি যে বিভিন্ন টুল আছে না, ধরো সে তুমি কি বলে এটা, স্ক্রু ড্রাইভার বা তোমার হচ্ছে সিজার, এগুলো হচ্ছে টুল। তো এই টুল যখন আমরা বানাবো, তো এই স্টেনলেস স্টিল দিয়ে যদি বানাও, এই টুলের সাথে যদি তুমি ওই সেলোরিয়াম বা লেড ইউজ করো, তাহলে তার মেশিনেবিলিটি ভালো হবে, যাতে করে তোমার এই কি বলে এটাকে মেশিনিং পাওয়ার রিকোয়ারমেন্টও কম লাগবে। আর তারপরে আছে তোমার টাইটেনিয়াম, কোবাল্ট, ট্যান্টালাম। এরা হচ্ছে সেন্সিটাইজেশন এবং সেন্সিটাইজেশন। হ্যাঁ বলো। স্যার মেশিনেবিলিটি একটু আরেকবার বলবেন যে মানে এটা কি যে মেশিনেবিলিটি? মানে তুমি একটা জিনিস তোমাকে দিয়ে বললাম এটারে গোল করো, একটা স্কোয়ার জিনিস দিয়ে বললাম এটাকে গোল বানাও, তোমার কি করতে হবে? কাটতে হবে, সাইড কর্নার কেটে 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 গোল বানাইতে হবে নাকি? Yes, sir. বুঝছো? এই যে এই কাজটা তো সবার জন্য ইজি না, সব মেটেরিয়ালকে তুমি পারবা না। কিন্তু এই যে তুমি সালফার বা সেলেনিয়াম বা লেড দিলে এই কাজটা ইজি হবে। বুঝতে পারছো? Yes, sir. Thank you. তো এটা গেল। তারপরে হচ্ছে তোমার টাইটেনিয়াম, কোবাল্ট, ট্যান্টালাম, এরা হচ্ছে সেন্সিটাইজেশন প্রিভেন্ট করে। সেন্সিটাইজেশন জিনিসটা হচ্ছে যখন একটা ম্যাটেরিয়ালকে তুমি সল্ট এনভায়রনমেন্টে নিবা, সল্ট এনভায়রনমেন্ট মানে ধরো সে জাহাজের কোনো একটা পার্ট, তো জাহাজের একটা পার্ট মানে কি, তুমি টোটালটা সল্ট এনভায়রনমেন্টে থাকবে। তো সল্ট এনভায়রনমেন্টে দেখা যায় করোশন হয়ে যায়। নরমালি করোশন হয় না, কিন্তু সল্ট ওয়াটারে গেলে করোশন হয়। এইটাকে বাধা দেয় হচ্ছে তোমার এই টাইটেনিয়াম, কোবাল্ট বা ট্যান্টালাম। সো এই সেন্সিটাইজেশন মানে হচ্ছে সল্ট এনভায়রনমেন্ট বা অ্যামোনিয়া এনভায়রনমেন্টে যখন করোশনটা হয়, এটার নাম হচ্ছে সেন্সিটাইজেশন। সো দেয়ারবাই এলিমিনেট সাসেপ্টিবিলিটি টু ইন্টারগ্র্যানুলার করোশন। এবং ওই যে সল্ট ওয়াটারে যে করোশনটা হয়, ওই করোশনটার নাম হচ্ছে ইন্টারগ্র্যানুলার করোশন। সো এটাও আমাদের প্রিভেন্ট করবে। দেন কলম্বিয়াম আছে, সেটা হচ্ছে হাই টেম্পারেচার ক্রিপ স্ট্রেন্থ বাড়াবে। কপার হচ্ছে তোমার সালফিউরিক অ্যাসিডে রেজিস্ট করবে। ম্যাঙ্গানিজ হচ্ছে পার্শিয়াল সাবমিশন ফর নিকেল, মানে নিকেলের সাবস্টিটিউট হিসেবে অনেক সময় ম্যাঙ্গানিজ ইউজ করা হইতে যেতে পারে। আর সিলিকন অ্যালুমিনিয়াম হচ্ছে অক্সিডেশন রেজিস্ট্যান্ট বাড়ায় দিবে। সো আমার মনে হয় এগুলো মোটামুটি প্রত্যেকটাই কি বলে এটাকে, তুমি যদি ম্যাটেরিয়ালের মধ্যে দাও, প্রত্যেকটাই তোমার তার জায়গা থেকে যেই পারপাসটা মানে মিট করার কথা, প্রত্যেকটা কিন্তু মিট করবে। এখন তুমি বলতে পারো স্যার তাহলে আমি সবকিছু দিয়ে একটা বানাই ম্যাটেরিয়াল, কিন্তু আসলে সবকিছু দিয়ে বানাইলে তো হবে না। তোমার কোনো একটা প্রপার্টি তোমার দরকার, এবং সবকিছু দিলে তোমার প্যারেন্ট মেটালই তো আর থাকলো না। হ্যাঁ, তুমি কি করলা, তোমার ম্যাটেরিয়ালটা হচ্ছে, আচ্ছা দেখো এইভাবে চিন্তা করো, তুমি একটা ম্যাটেরিয়াল বানাইলা, সেটার মধ্যে ধরো অ্যালোয়িং এলিমেন্ট অ্যাড করবা, এন্ড 50% এর বেশি যদি অ্যালোয়িং এলিমেন্টই হয়, তাহলে তুমি কি সেটাকে আর বলতে পারবা যে এটা আয়রনের অ্যালয়? তোমার যদি আয়রন থাকে 50 কম, তাহলে কি তুমি কি বলতে পারবা? মানে এটা কি বলা যায়? চিন্তা করো তো, যে একটা ম্যাটেরিয়ালস এর মধ্যে অর্ধেকের কম হচ্ছে তোমার প্যারেন্ট মেটাল, এটা কি সম্ভব? তাহলে কি হইলো এটা? না বুঝছো আমার কথাটা? তুমি বলতে পারো যে এটার মধ্যে 20% অ্যালোয়িং এলিমেন্ট আছে,
তাহলে তুমি বলতে পারো যে হ্যাঁ এটা প্রপার্টি এনহ্যান্সের জন্য আমি 20% এই এলিমেন্ট অ্যাড করছি, এন্ড তুমি বললে আমি 80% অ্যালোয়িং এলিমেন্ট অ্যাড করছি, এটা কি হইলো? তাহলে তোমার আয়রন আর রইলো কি? কথা কি বুঝছো? সো আমি চাইলেই যে সব অ্যাড করে দিব তা না, আমার প্রয়োজন অনুযায়ী আমি যেই অ্যাপ্লিকেশন ইউজ করব তা সেই ইয়া অনুযায়ী আমার কিন্তু বিভিন্ন অ্যালোয়িং এলিমেন্ট আমরা অ্যাড করব। ক্লিয়ার সবাই? জি স্যার। স্যার স্যার সেন্সিটাইজেশনটা হচ্ছে মানে ওই সল্ট নিয়ে কিছু একটা বলেছিলেন। সেন্সিটাইজেশন হচ্ছে সল্ট বা অ্যামোনিয়া এনভায়রনমেন্টে যখন করশনটা হয় এটাকে সেন্সিটাইজেশন বলে। ঠিক আছে ওকে স্যার। স্যার এই স্যার ক্রিপ স্ট্রেংথটা কি? ক্রিপ স্ট্রেংথ তো এটা আমার কোশ্চেন করা উচিত না তোমাদের। ক্রিপ স্ট্রেংথ তো স্যারের পড়ানোর কথা, কারণ মেকানিক্যাল প্রপার্টিতে অবশ্যই ক্রিপ পড়াইছে স্যার, এটা মানে এটা হওয়ার কথাই না। পড়ে নাই স্যার? ইয়েস না স্যার পড়াইছিল স্যার। হ্যাঁ অবশ্যই পড়াইছে। একই লোড যদি দেওয়া হয় সব সময় ধরে তখন বলো কিছুই কি? হ্যাঁ স্যার একই লোড যদি একটা ম্যাটেরিয়ালস এর উপর দেওয়া হয় সব সময় মানে একই লোড দেওয়া হয় সব সময়, একটা কথা তুমি মিস করছো, সেটা হচ্ছে টেম্পারেচার যদি মানে কি বলে ভ্যারি করে। ক্রিপটা কিন্তু টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। তোমরা মনে আছে কিনা আমি জানি না, তোমাদের ক্রিপ একটা কার্ভ দেখানোর কথা, প্রাইমারি ক্রিপ, সেকেন্ডারি ক্রিপ, টারশিয়ারি ক্রিপ পড়াইছে নাকি পড়াই নাই? না স্যার সম্ভবত না আমাদের স্যার ক্রিপের ওই টার্মটা বলেছিল কিন্তু বিস্তারিত বলেনি। আমার যতদূর মনে পড়ে। ক্রিপ হচ্ছে তোমার টেম্পারেচার যখন আমি বাড়াইতে, মানে ধরো লোড সেমই রাখছি, আমি একই লোডে ওই অবজেক্টটা রইছে, কিন্তু আমি করলাম কি টেম্পারেচার আস্তে আস্তে বাড়াইতে থাকলাম, এতে করে ওই ম্যাটেরিয়ালের কোয়ালিটি ফল করতে থাকলো এবং একটা সময় টেম্পারেচার বাড়াইতে বাড়াইতে একটা সময় ফেল করে গেল, কিন্তু আমি কিন্তু লোড বাড়াই নাই। দ্যাট ইজ ক্রিপ। এখন ক্রিপ স্ট্রেংথ বাড়ানো মানে হচ্ছে কি, লেখাই আছে খেয়াল করছো, হাই টেম্পারেচার ক্রিপ স্ট্রেংথ। সো দ্যাট মিন্স তুমি টেম্পারেচার বাড়াইতে থাকলে ওই স্ট্রেংথটাকে রিটেইন করে রাখতে পারে, মানে হাই টেম্পারেচারেও তার স্ট্রেংথটা ফল করে না। দ্যাট ইজ ক্রিপ। বুঝছো? ওকে, এরপরে আমরা চলে যাব মোটামুটি স্টিলের, কিন্তু দেখো ইনিশিয়াল কথাবার্তাগুলো হইলো। এখন দেখো তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি এই যে এতগুলা প্রপার্টি পড়াইলাম আমি, খেয়াল করো এই প্রপার্টিগুলো যে পড়লা প্রত্যেকটা অ্যালোয়িং এলিমেন্ট, এখন এখান থেকে দেখো মুখস্থ করা, মানে মুখস্থ করা লাগবে না এটাও বলা ভুল, আবার মুখস্থ একদম মানে কি বলে ঠোঁটস্থ করবা এটাও ভুল, কারণ এখন তোমার বুঝতে হবে। আমি হয়তো তোমাকে বলতে পারি যে এই যে একটা সল্ট এনভায়রনমেন্ট দিলাম, তোমাকে বললাম যে এই ম্যাটেরিয়ালের মধ্যে অমুক 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 জিনিস আছে, তোমার কোন জিনিসটাকে বাদ দিতে হবে। তাহলে তোমার কি জানতে হবে বলো তো? তোমার জানতে হবে সল্ট ওয়াটারে কে প্রবলেম করে, আর সল্ট ওয়াটারে কে কারে কারে অ্যাড করলে আমার সুবিধা। সো এগুলো কিন্তু জানতে হবে। সো এই জন্য এই জিনিসগুলো তোমার একদম ঠোঁটস্থ করার দরকার নাই লাইন বাই লাইন, তবে তোমার মনে রাখতে হবে যে আমি জানি যে এ এ এই কাজটা করে। সো এগুলোকে এইভাবে করে কিন্তু পড়তে হবে। ওকে, এরপরে আসি আমরা কাস্ট আয়রন। হ্যাঁ পার্টটা থেকে স্যার বুঝছেন? মানে কোশ্চেনটা বড় কোশ্চেন আসলে কি টাইপের আসতে পারে এই যে এখানে বড় কোশ্চেন বলতে ডিজাইন টাইপ কোশ্চেনই হবে, এই পুরো জিনিসটা ম্যাটেরিয়াল সিলেকশন, বুঝো নাই তো? এখানে এরকম হবে না যে ডেসক্রাইব দা প্রসেস অফ ম্যাটেরিয়াল সিলেকশন, বুঝো নাই? যেমন তুমি এই স্লাইডের ফার্স্টে কিন্তু ছিল বাইক নিয়ে একটা কেস স্টাডি ছিল, তো ওইখান থেকে একটা একটু বড় টাইপ কোশ্চেন বানানো যেতে পারে যে আমি একটা তোমাকে ঘটনা দিয়ে দিলাম, এই ঘটনার জন্য তোমার কোন ধরনের বাইক সিলেক্ট করতে হবে, কোন কোন প্রপার্টি সিলেক্ট করতে হবে, কস্ট কিরকম চিন্তা করতে হবে, জিনিসটা এইভাবে চিন্তা করতে হবে। মানে তুমি ভাইবো না যে তোমাকে 4-2 স্ট্যান্ডার্ডের আমি একটা কোশ্চেন করব, এমন না। 4-2 তে এই কোর্সের কোশ্চেন মানে এক্সিলেন্ট কোশ্চেন বানানো যায়, মানে খুব ইন্টারেস্টিং কোশ্চেন, বাট তোমাদেরকে তো এগুলা করে লাভ নাই। তুমি জাস্ট ইনিশিয়াল কথাগুলো তুমি মনে রাখো। এই জন্য বলছি যে স্লাইড পড়বা, কিন্তু ওই চোখে চশমা দিয়ে স্লাইড পড়লে হবে না, স্লাইডের মধ্যে অনেক কিছু থাকে। ঠিক আছে, বুঝতে পারছো? ইয়েস স্যার। ওকে, তারপরে আসছি আমরা কাস্ট আয়রন। তো স্টিলের মোটামুটি আইডিয়া হইলো আমাদের স্টিল কি জিনিস, স্টিলে কি কি অ্যালয়িং এলিমেন্ট দিলে কি লাভ হয় সেটা আমরা বুঝলাম। এখন আমরা চলে যাব কাস্ট আয়রনে। দেখো স্টিল আর কাস্ট আয়রনের ডিফারেন্স আগে বুঝতে হবে, তারপরে না তুমি যাবা কাস্ট আয়রন কি জিনিস। স্টিল এবং কাস্ট আয়রনের প্রথম যে ডিফারেন্স সেটা কিন্তু গত ক্লাসে বলে দিছি আমি অলরেডি, যে কাস্ট আয়রনে অবশ্যই 2% এর থেকে বেশি কার্বন হইতে হবে। এখানে লেখা 2.14, এটা স্পেসিফিক্যালি বলছে, বাট 2% এর থেকে বড় হইলে আমি সেটা কাস্ট আয়রন বলবো, আর 2 এর নিচে হইলে স্টিল বলবো। তবে স্টিলে নরমালি 1.2 এর নিচে থাকে, ঠিক আছে? 1 বা 1.2 এর নিচেই আমরা স্টিল ইউজ করি ম্যাক্সিমাম, তবে 2 এর নিচে হলেও এটাকে স্টিলই বলবো। আর কাস্ট আয়রনের ক্ষেত্রে অবশ্যই 2 এর উপরে হতে হবে, ঠিক আছে? তো কাস্ট আয়রনের 4 ধরনের ক্লাসিফিকেশন আছে, সেটা হচ্ছে তোমার গ্রে কাস্ট আয়রন,
দেন হচ্ছে ডাকটাইল কাস্টারন, দেন হোয়াইট কাস্টারন, আর হচ্ছে ম্যালিয়েবল কাস্টারন। সো এগুলোর প্রত্যেকটারই অল্প অল্প আমরা ডিটেইলস এখন দেখব। তো ফার্স্টে যেটা সেটা হচ্ছে গ্রে কাস্টারন। গ্রে কাস্টারনের কার্বন মোটামুটি 2.5 থেকে 4% থাকে, আর সিলিকন থাকে 1 থেকে 3%। সো এটা একটু মনে রাখলা যে আমরা কার্বন আর সিলিকন দুইটা অ্যালোয়িং এলিমেন্ট, ইম্পর্টেন্ট দুইটা অ্যালোয়িং এলিমেন্ট, এটা আমরা মনে রাখলাম। এখন দেখো যে গ্রে কাস্টারনের সুবিধা কি বা প্রপার্টিগুলো কি কি। এক নম্বর সুবিধা হচ্ছে যে এরা মেকানিক্যালি কম্পারেটিভলি উইক এন্ড ব্রিটল ইন টেনশন। খুবই ইম্পর্টেন্ট একটা কথা, মানে গ্রে কাস্টারনকে তুমি যদি টেনসাইল টেস্ট করো তাইলে এটা হলো ব্রিটল। ব্রিটল মানে কি, ওরা কিছুক্ষণ লোড নিয়ে ঠাস করে ভেঙে যাবে। এবং কম্পারেটিভলি উইক, উইক মানে কি, মানে ও বেশি স্ট্রেন নিতেই পারবে না। এখন এটা গেল এক নম্বর সমস্যা। এবার আসো, তবে এরা মাছ হায়ার আন্ডার কম্প্রেসিভ লোড। কিন্তু তুমি যদি এর কম্প্রেসিভ লোড দাও তাহলে অনেকক্ষণ ধরে লোড নিয়ে তারপরে ভাঙবে। তার মানে আমি যদি বলি যে আচ্ছা তাহলে কোনো একটা ধরো মেশিনের উপর, মেশিনের বেস হিসেবে তুমি কোন ম্যাটেরিয়ালটা ইউজ করবে, তখন তুমি কি বলবা? একটা মেশিন, বড় একটা ইকুইপমেন্ট আছে, ওই ইকুইপমেন্টের নিচে ধরো কোন একটা কাস্ট আয়রনের বেস বানাইতে বললাম, ওই বেজের উপর আমি মেশিনটা রাখবো। তাহলে বলো তো কি ধরনের কাস্ট আয়রন হলে সুবিধা, বলো তো? কারণ এটা যখন কম্প্রেসিভ লোডে থাকবে তখন সে মাছ হায়ার স্ট্রেংথ শো করবে দেন টেনসাইল ফোর্সে থাকলে। তো এই জন্য দেখা যায় যে আমাদের বেস স্ট্রাকচার অফ মেশিনস এন্ড হেভি ইকুইপমেন্ট এক্সপোজ টু ভাইব্রেশন, মানে ওরা আবার এই যেহেতু এটা কম্প্রেসিভ লোড ভালো, ওরা হচ্ছে ভাইব্রেশন যখন হয়, একটা মেশিন যখন আমরা রান করাই তখন বিভিন্ন টাইপ ভাইব্রেশন হতে পারে, ওই ভাইব্রেশনও সে অ্যাবজর্ব করতে পারে। সো ভাইব্রেশনাল এনার্জি অ্যাবজর্ব করে অ্যাজ ওয়েল এজ সে কম্প্রেসিভ স্ট্রেংথ ভালো। সো ওভারঅল তুমি এই জন্য বেস স্ট্রাকচার অফ মেশিনের জন্য এটা কিন্তু খুবই ভালো একটা ম্যাটেরিয়াল, এবং এটা লিস্ট কস্ট, দাম খুবই সস্তা। এবং মনে রাখবা যে কাস্ট আয়রনের নাম কেন কাস্ট আয়রন, এটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। কারণ কাস্ট আয়রনকে কি করে বানানো হয়েছে, কি মনে হয় কাস্ট আয়রনের নাম কেন কাস্ট আয়রন, বলো? স্যার গলিয়ে বানানো হয়েছে, কাস্টিং করে বললে আরো তোমার মনে রাখতে সুবিধা। কাস্ট আয়রন নামটা থেকেই আসতেছে। সো কাস্টিং করে বানানো হয়েছে দেখে একে আমরা বলবো কাস্ট আয়রন। সো এটা গেল গ্রে কাস্ট আয়রন। দেন আসি ডাকটাইল কাস্ট আয়রন। তো ডাকটাইল কাস্ট আয়রন তো আমরা মানে এটা উল্টা প্রপার্টি হবে অবশ্যই, বুঝাই যাচ্ছে, বা উল্টা না হলেও সেম হবে না। তো এখানে আসলে একটু অন্যরকম, সেটা হচ্ছে যে আমরা যখন গলে বানাবো ডাকটাইল আয়রনটা তখন আমরা কিছু ম্যাগনেসিয়াম বা সিরিয়াম অ্যাড করব। এই ম্যাগনেসিয়াম বা সিরিয়াম এই কাস্টিং প্রোডাক্টটাকে যেটা করবে, যে গ্রাফাইট যেটা থাকবে সেই গ্রাফাইট গুলাকে গোল গোল গ্রাফাইট বানায় ফেলবে। গোল গোল বলতে নোডিউল বা স্ফিয়ার লাইক পার্টিকেল। এবং এখানে একটা কথা বলি যে কেন গ্রে কাস্টারন, আগের স্লাইডে আমি আবার চলে আসছি, কেন গ্রে কাস্টারনের এই টেনসাইল প্রপার্টি খারাপ, এটার একটা কারণ আমি বলে যাই, তোমার মনে রাখলে খুব ভালো। সেটা হচ্ছে যে গ্রে কাস্টারনের ভিতরে যে কার্বন গুলা থাকে সেই কার্বন গুলা হচ্ছে, মানে কার্বন তো অ্যাকচুয়ালি গ্রাফাইট আকারে থাকে, সেই গ্রাফাইটটা হচ্ছে ফ্লেক আকারে থাকে। তো ফ্লেক বললে হয়তো বুঝতে অসুবিধা হতে পারে, মানে এটা হচ্ছে ধরো সুচালো আকারে থাকে, মানে দুই কণা, মানে লম্বাটে লম্বাটে এবং দুই কণার একদম শার্প। সো এখানে মাইক্রোস্ট্রাকচার দেখানোর মতো কিছু হয় নাই, কারণ ওগুলা আপাতত তোমাদের দরকার নাই। সো ওই যে শার্প এজের কারণে তুমি যখন লোড দিবা সেই লোডটা ওই শার্প এজে বা নচে যে পড়ে, এবং এই কারণে ফেল করে ফেলে তাড়াতাড়ি। কিন্তু যদি আমি এই যে ফ্লেক টাইপের কার্বাইড, মানে গ্রাফাইট গুলাকে যদি আমি ফ্লেক না বানায় গোল গোল বানাইতে পারতাম তাহলে কিন্তু আমার এই প্রবলেম সলভ হয়ে যেত। এই প্রবলেমটাই সলভ করি হচ্ছে ডাকটাইল আয়রনে, যে আমি ম্যাগনেসিয়াম বা সিরিয়াম অ্যাড করি, এর ফলে যেটা হয় যে গ্রাফাইটটা নডিউল বা স্ফিয়ার আকারে পাই, এবং এই কারণে আমাদের ওই যে ইনস্টিড অফ ফ্লেক্স, মানে ফ্লেকের পরিবর্তে আমরা নডিউল বা ওই স্ফিয়ার আকারে পাই। এই কারণে আমাদের মোটামুটি ডাকটাইল আয়রনের গ্রাফাইট গুলা গোল গোল থাকে। এর ফলে কাস্টিং এর পরে যে প্রোডাক্টটা পাবো সেটা মাচ স্ট্রঙ্গার এবং ডাকটাইল দেন গ্রে কাস্ট আয়রন। এবং এটার মেকানিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অ্যাপ্রোচিং দোজ অফ স্টিল, মানে স্টিলের মতো মেকানিক্যাল প্রপার্টি শো করে। নরমালি কাস্ট আয়রনের প্রপার্টি কিন্তু স্টিলের মতো ভালো না, কারণ গ্রে কাস্ট আয়রনের ক্ষেত্রে তো দেখলাম মাত্র। কিন্তু দেখা যায় যে ডাকটাইল আয়রনের প্রপার্টিটা মোটামুটি স্টিলের কাছাকাছি প্রপার্টি শো করে ফেলে। কারণ কি, কারণ ওই যে তোমার এই গোল গোল গ্রাফাইটের কারণে মোটামুটি স্টিলের মতো একটা প্রপার্টি চলে আসে। আর এটা অ্যাপ্লিকেশন হচ্ছে ভালভস, পাম্প বডিজ, ক্র্যাঙ্কশ্যাফট, গিয়ার্স, এইসব জায়গায় মোটামুটি ইউজ করা হয়। তাহলে এটা মোটামুটি আমরা বুঝলাম নাকি? ওকে, এবার আসি হচ্ছে আমরা হোয়াইট কাস্ট আয়রন এবং ম্যালিয়েবল কাস্ট। এটা এই দুটো একসাথেই বলবো, কারণ এই দুটা মানে একটা বললে আরেকটা বুঝবা। হোয়াইট কাস্ট আয়রনটা হচ্ছে এক্সট্রিমলি হার্ড ডিউ টু সিমেন্টাইট ফেস বাট অলসো ব্রিটল, মানে হচ্ছে এখানে এই কার্বন গুলো আসলে গ্রাফাইট আকারে থাকে না, এটা হচ্ছে সিমেন্টাইট আকারে থাকে। সিমেন্টাইট হচ্ছে আয়রন এবং কার্বন একটা কম্পাউন্ড, Fe3C।
ঠিক আছে। Fe3C আকারে থাকে হচ্ছে এই হোয়াইট কাস্ট আয়রনে, মানে কার্বন কিন্তু গ্রাফাইট আকারে থাকে না। আগের দুইটাতে গ্রাফাইট আকারে ছিল, একটাতে ছিল ফ্লেক আকারে, একটাতে ছিল নোডুল বা স্ফিয়ার আকারে। আর এই ক্ষেত্রে হচ্ছে কার্বনটা কার্বনের কম্পাউন্ড আকারে থাকবে, দ্যাট ইজ সিমেন্টাইট, এবং এটাকে বলে আয়রন কার্বাইড। এবং এই আয়রন কার্বাইডটা হচ্ছে এক্সট্রিমলি হার্ড অ্যাজ ওয়েল এজ ব্রিটল। তাহলে প্রপার্টি কিন্তু খারাপের দিকে আবার চলে আসছে, এবং এই জন্য এটা করা হয় ইউজ ফর ভেরি হার্ড এন্ড ওয়্যার রেজিস্ট্যান্ট সারফেস এন্ড উইদাউট এ হাই ডিগ্রি অফ ডাক্টিলিটি। মানে কি, মানে যেহেতু এর খুবই হার্ড এবং ব্রিটল, এটা ডাক্টিলিটি খুবই কম, তো এই জন্য রোলিং মিলের রোলার হিসেবে ইউজ করা হয়। তো রোলার হিসেবে ইউজ করলে কি হবে, তুমি রোল যখন এই রডটা যাবে রোলারের মধ্যে দিয়ে, ওই রডের যেই প্রেসারের কারণে ও কিন্তু ওই রোলারের কিন্তু শেপ চেঞ্জ হবে না, বা ওর কোনো প্লাস্টিক ডিফর্মেশন হবে না। কারণ কি, কারণ এটা এই মানে কি বলে ডাক্টিলিটি কম, কিন্তু এর মানে কি বলে ব্রিটলনেস এবং হার্ডনেস অনেক বেশি। তবে ব্রিটলনেসটা এতটা বেশিও না যে রড চলে গেলে ভেঙে যাবে, এমন এমন খারাপ প্রপার্টিও না, তবে তুমি ডাক্টিলিটি পাবা না। তবে এটা তোমার একদিকে খারাপ আবার আরেক দিকে ভালো, যেমন এই যে রোলিং মিলের রোলার বানাইতে তো এই প্রপার্টিটাই দরকার, সো তখন আমরা এই হোয়াইট কাস্ট আয়রন দিয়ে আমরা করে ফেলি। এবং এখানে আমরা কানেক্টিং রড বা ট্রান্সমিশন গিয়ার, ফ্লেঞ্জেস, পাইপ ফিটিংস এইসব ক্ষেত্রে আমরা এই হোয়াইট কাস্ট আয়রন ইউজ করি। আর ম্যালিয়েবল কাস্ট আয়রনটা এখানে ডিটেলস নাই, ম্যালিয়েবলটা আমি বলে দেই তোমাদের। সেটা হচ্ছে হোয়াইট কাস্ট আয়রনটাকে অনেক সময় হিট ট্রিটমেন্ট করে ওই যে সিমেন্ট টাইপটা আছে না, ওটাকে ভেঙে ফেলি আমরা, মানে Fe3C কে ভেঙে Fe+C বানায় ফেলি। সো Fe+C হলে কার্বন আবার গ্রাফাইট ফর্মে চলে আসবে, এবং এই যে ভেঙে ফেলার কারণে গ্রাফাইট যে পাচ্ছি সেটা একটু গোল গোল, মানে একদম পারফেক্ট গোল হয় না, তবে কিছুটা গোল গোল হয়ে যায়, এবং এর ফলে দেখা যায় যে এর প্রপার্টি অনেকটা ডাকটাইল কাস্ট আয়রন বা এই যে এর আগে যেটা বললাম ডাকটাইল কাস্ট আয়রনের মতো কাছাকাছি একটা প্রপার্টি দেয়। ঠিক আছে, তার মানে হোয়াইট কাস্ট আয়রনের যে প্রবলেমটা, যে এটা সিমেন্ট এর আকারে থাকে, এইটাও আমরা সলভ মানে করি, হিট ট্রিটমেন্ট করে ম্যালিয়েবল কাস্ট আয়রন আমরা বানাই, যেটা কিনা অনেকটা ডাকটাইল আয়রনের প্রপার্টি শো করে। এখন বলো, করা কোনো কোশ্চেন থাকলে বলো, তারপরে আমরা আগাবো। কি সবাই কি বুঝতেছো? স্যার এখানে স্যার হিট ট্রিটমেন্ট করার পর আয়রন আর কার্বন এটা আলাদা হয়ে যায়, তারপর স্যার ডাক্টাইল প্রপার্টি বেড়ে যায়, এটা ডাক্টিলিটি বাড়ে অ্যাজ ওয়েল এজ বাড়ে অবশ্যই, কিন্তু মেইন কথাটা হচ্ছে সিমেন্টাইট যে হার্ডনেসটা ছিল, হার্ডনেস এবং ব্রিটলনেস এই দুইটা যদি কমে যায় তাহলে ডাক্টিলিটি অবশ্যই বাড়বে। এবং এখানে যেটা সুবিধা সেটা হচ্ছে এখানে ফ্লেক আর ফর্ম করে না, মানে নরমালি যেটা গ্রে কাস্ট আয়রনের যে প্রবলেমটা ছিল যে ফ্লেকের কারণে টেনসাইল প্রপার্টি খারাপ দিতেছে, এই জন্য আমি ডাকটাইল কাস্ট আয়রন বানাচ্ছি। কিন্তু হোয়াইট কাস্ট আয়রন যদি হয় সেটাকে আমি হিট ট্রিটমেন্ট করে কিছুটা তার ডাকটিলিটি নিয়ে আসতে পারবো। ঠিক আছে, এটা কি নডুল শেপ থাকে, মানে এটা অনেকটা বলে হচ্ছে ক্লাস্টার অফ অ্যাটম, মানে ক্লাস্টার অফ গ্রাফাইট থাকে, ছিটা 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 ছিটা, কিন্তু এরা কয়েকটা ছিটা ছিটা মিলে একটা গোলের মতো থাকে। আমি ফিগারগুলো দেখাইতে পারলে ভালো হইতো, বাট এগুলো আসলে বললাম না যে ডিটেইলসে দেখানোর মতো অবস্থায় নাই। এগুলো তোমরা এগুলা যদি মনে করো তাহলে তুমি ওই ক্যালিস্টারের বইতেই পেয়ে যাবে, এগুলা কাস্ট আয়রনের একটা চ্যাপ্টারই আছে, তো ওখান থেকে দেখে নিও। সো এগুলো ক্যালিস্টারের কত নাম্বার চ্যাপ্টারে পাবো? এইটা তো ক্যালিস্টারের বইতে যে চ্যাপ্টার, ওই চ্যাপ্টারের সাথে এটা কোনো মিল নাই। ম্যাটেরিয়াল সিলেকশন নামে যে চ্যাপ্টারটা আছে ওটা আমি দেখছি, তো ওইটা এই জন্য আমি তোমাকে রিকমেন্ড করতেছি না। শুধু শুধু টার্ম ফাইনাল আগে তুমি এক্সট্রা জিনিসপত্র পড়তে যে মেইন জিনিস না পড়লে আসলে সমস্যা, এই জন্য আমি চাচ্ছি না ওটা দিতে, বুঝছো? বাট তুমি যেটা বললাম যে হোয়াইট কাস্ট আয়রন, ম্যালিয়েবল কাস্ট আয়রন এইগুলো তুমি জানতে চাচ্ছো, তাহলে তুমি করো না, ক্যালিস্টারের বইয়ের তুমি কি বলে এটাকে টেবিল অফ কন্টেন্টটাই তুমি দেখো না, কাস্ট আয়রন নামে একটা চ্যাপ্টারই আছে, তো তুমি কাস্ট আয়রনে গেলেই তো তুমি পেয়ে যাবা। সো আমি স্পেসিফিক্যালি তো আর বলার দরকার পড়বে না, কারণ এখানে বিভিন্ন চ্যাপ্টারে একটু একটু করে পাবা, বুঝছো? স্যার সিমেন্টের ভাঙার ফলে তো ব্রিটলনেস কমে, ডাক্টিলিটি বাড়ে, স্যার আরেকটা কি যেন বলছিলেন কমে? সিমেন্টাইট হচ্ছে ডাক্টিলিটি কমায় দেয়, ব্রিটলনেস সরি ডাক্টিলিটি বাড়ায় দেয়, আর হার্ডনেস আর ব্রিটলনেস কমে। ওকে এখানেই লেখা আছে তো, এই যে হার্ড এবং ব্রিটল, সো এই দুইটাই কমবে যেহেতু সিমেন্টাইটটা ভেঙে যাচ্ছে, ওকে বুঝছো? ওকে, হ্যাঁ। তারপরে আমরা আসি হচ্ছে এখন হচ্ছে ফ্যাব্রিকেশন টেকনিক, যদিও আমরা ফ্যাব্রিকেশন টেকনিক সম্পর্কে মানে আগেই আমরা ডিটেইলস পড়ে আসছি, মনে আছে তো তোমাদের? ফর্মিং অপারেশন, তারপরে তোমার কাস্টিং, তারপরে মিসেলেনাস পাউডার এগুলো পড়ছি আমরা। কিন্তু এখানে এই স্লাইডটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যখন আমরা ওই যে কাস্টমারের নিড তোমার ফুলফিল করা লাগবে, তখন কিন্তু তোমার এটাও মাথায় রাখবে যে আমি এটা কোন প্রসেসে বানাবো। সো এই জন্য এখানে আর কি এভাবে আমরা দিচ্ছি, বাট এটা আসলে আগেই আমরা ডিটেইলস পড়ে আসি। এখন আসি যে সিলেকশন ক্রাইটেরিয়া।
এখন আমরা আচ্ছা আমি একটা মিনিট, একটু একটা ফোন আসছে, আমি একটু ফোনটা রিসিভ করি, একটু পজ রাখতেছি। হ্যাঁ আচ্ছা আমরা কোথায় ছিলাম, শোনা যাচ্ছে কথা? ইয়েস স্যার। ইয়েস স্যার। তো এখন আমরা দেখবো হচ্ছে সিলেকশন ক্রাইটেরিয়া। তো মোটামুটি আমরা যেটা এখন পর্যন্ত পড়লাম যে আমরা কোন একটা যখন কাস্টমারের নিড আসবে তখন আমরা কিভাবে মানে কি কোন অ্যাপ্রোচে আমরা আস্তে আস্তে আগাবো, কোন কোন প্রপার্টি খেয়াল করব, আমাদের হাতে কি কি ম্যাটেরিয়ালস আছে, ওই ম্যাটেরিয়ালসের কি কি প্রপার্টি আমাদের জানা দরকার, অনেক কিছু আমরা জানলাম। এখন আসে হচ্ছে ম্যাচিং। ম্যাচিং মানে হচ্ছে হোয়াট ইজ রিকোয়ার্ড এবং হোয়াট ইজ অ্যাভেলেবল। মানে হচ্ছে তোমার তো একটা হচ্ছে ক্রাইটেরিয়া যে আমাকে এটা বানায় দেন, তুমি এটা বানানোর জন্য চিন্তা করলা এই এই প্রপার্টি থাকতে হবে, এই এই জিনিসগুলো আমার ভিতরে দিতে হবে। এরপরে তোমার দেখতে হবে যে এই জিনিসগুলো যেই ম্যাটেরিয়ালের মধ্যে আছে সেটা কি আমার অ্যাভেলেবেল কিনা। এখন তোমার প্রসেস ক্রাইটেরিয়াতে যে দেখলা যে তোমার মাউন্টেন বাইকও লাগবে, আবার তোমার কাস্টমার বলে দিছে যে একদম 10,000 টাকা বানাইতে হবে, তাহলে তো হবে না। তার মানে তোমার সবকিছু চিন্তা করে রিকোয়ার্ড এবং অ্যাভেলেবল সবকিছু চিন্তা করে কিন্তু আমাদের ইয়া করতে হবে। এবং এখানে লাস্টে যে কথাটা খুব ইম্পর্টেন্ট যে কিপিং ইন মাইন্ড ইকোনমিক্স এন্ড সেফটি। সো এই দুইটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে যে ইকোনমি এক নাম্বার, যে কস্টিং বা ইকোনমি যেটাই বলো না কেন, একটা হচ্ছে তোমার সেফটি, এটা হচ্ছে মানে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া। তাহলে এগুলো চিন্তা করেই আলটিমেটলি আমরা এই ফাইনাল সিলেকশনটা করব। যেমন ধরো কমার্শিয়াল গ্যাস সিলিন্ডার, আমরা যে এই যে গ্যাস সিলিন্ডার ইউজ করি, বাসাতে অনেকের গ্যাস সিলিন্ডার ইউজ করা হয়। তো গ্যাস সিলিন্ডারের আমাদের রিকোয়ারমেন্ট গুলো একটু যদি বলি, যে রিকোয়ারমেন্ট হচ্ছে স্ট্রেংথ, অবশ্যই স্ট্রেংথ অনেক ভালো হইতে হবে। ডাক্টিলিটি, ডাক্টিলিটি কি হইতে হবে, অবশ্যই ভালো বেশি হইতে হবে নাকি কম হইতে হবে বলো দেখি, তোমাদের মাথায় কি ঢুকছে বলো। ডাক্টিলিটি, হ্যাঁ ইয়েস স্যার। ডাক্টিলিটি কি বেশি হইতে হবে নাকি কম হইতে হবে? বুঝি নাই। ডাকটাইল হওয়া যাবে না অত বেশি। ডাক্টাইল হওয়া যাবে না অত বেশি, আর যদি একদম কম হয় তাহলে কি হবে? তাহলে সে অল্প প্রেসারই ফেটে যাবে। হ্যাঁ, এখানে ডাকটিলিটি তোমার কাছে মনে হইতেছে যে ডাকটাইল হওয়া যাবে না, কিন্তু এখানে যদি ডাকটাইল হয় তাহলে কি হবে, ট্যাপ পড়বে। কিন্তু যদি ডাকটিলিটি 0 হয় তাহলে একটু বাড়ি খেলে ভেঙে যাবে, তাহলে কি হবে, এক্সপ্লোশন হয়ে যাবে না?
ইয়েস স্যার তাহলে কি ডাক্টিলিটি অবশ্যই কি ভালো হওয়া উচিত, মানে অ্যাটলিস্ট কম হওয়া উচিত না? এটা তো বুঝো, মানে ডাক্টিলিটি কম মানে তো অ্যাকচুয়ালি তুমি যে ম্যাটেরিয়ালটা লোড লোড মানে কি বল প্লাস্টিক ডিফর্মেশন হচ্ছে না, তার মানে কি ভেঙে যাওয়ার প্রবাবিলিটি বেড়ে গেল বা ব্রিটেলনেসও বেড়ে গেল। কিন্তু যদি ডাক্টিলিটি মোটামুটি একটা সার্টেন অ্যামাউন্টে, হ্যাঁ তোমার হাতের থেকে পড়ে গেলে কি হবে, হয়তো সেখানে ওই একটা ট্যাপ খেলো বা কিছু, কিন্তু ভাঙবে না। কিন্তু ক্লিয়ার? তোমার হাতের থেকে সিরামিকের প্লেট পড়ে গেলে ভেঙে যায়, দেখছো? মানে Yes, sir. তোমার হাতে মানে বাসায় কারো হাতে থেকে চিন্তা করো, তাহলে কেন সিরামিকের প্লেটটা ভেঙে গেল? কারণ সিরামিক ব্রিটেল, সিরামিকের ডাক্টিলিটি 0। ক্লিয়ার? কিন্তু স্টিলের প্লেট হাতে থেকে পড়লে কি ভাঙে? নো স্যার কেন ভাঙে না বলো? কেন ভাঙে না? কারণ স্টিল ব্রিটেল না। এক্স্যাক্টলি স্টিল ব্রিটেল না। তাইলে আমার যে রিকোয়ারমেন্টটা গ্যাস সিলিন্ডারে, সেটা স্ট্রেংথ হইতে হবে অনেক ভালো, ডাক্টিলিটি হইতে হবে খুবই ভালো, এবং কস্ট হইতে হবে সবচেয়ে কম। তো আমার যে অ্যাভেলেবল অপশন সেটা হচ্ছে মেটাল, সিরামিক, পলিমার, সেমিকন্ডাক্টর, কম্পোজিট। এই 5 টাইপ ম্যাটেরিয়ালস আমার হাতে আছে, 5 টাইপস অফ ম্যাটেরিয়ালস, নট 5টা ম্যাটেরিয়ালস। তো এই 5 টাইপস অফ ম্যাটেরিয়ালস এর মধ্যে দেখা গেছে যে মেটাল যদি নেই তাহলে এর স্ট্রেংথ ভালো, ডাক্টিলিটি ভালো এবং কস্ট মোটামুটি কম। সিরামিক যদি নেই তাহলে স্ট্রেংথ খুব ভালো কিন্তু ডাক্টিলিটি 0, যেটা কিনা ওই যেটা বললাম সিরামিকের প্লেট হাতের থেকে পড়ে গেলে ভেঙে যায়। আর পলিমার আর সেমিকন্ডাক্টর তো প্রশ্নই আসে না, কারণ পলিমারের স্ট্রেংথ হচ্ছে সবচেয়ে কম আর সেমিকন্ডাক্টরেরও স্ট্রেংথ মোটামুটি কম থাকে। সেমিকন্ডাক্টরও অ্যাকচুয়ালি মেইনলি হচ্ছে ইলেকট্রিক্যাল প্রপার্টি বা ওই ধরনের ইনসুলেশন ইউজ হয়। আর কম্পোজিট, এটা মোটামুটি স্ট্রেংথ এবং ডাক্টিলিটি খুব ভালো, বানাইতে গেলে কস্টিং পড়ে যাবে বেশি। তার মানে আমার হাতে যে অপশন আছে তার ভিত্তিতে আমার মেটাল সিলেক্ট করতে হবে ফর কমার্শিয়াল গ্যাস সিলিন্ডার। সবাই কি ক্লিয়ার? ইয়েস স্যার ওকে, এখন যখন আমি মানে চুজ করতে যাব কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারের জন্য, তখন আমার হাতে যেই প্রপার্টি গুলো দরকার সেটা তো আগে চুজ করলাম যে এটা হইতে হবে, কি বলে এটাকে, মেটাল হইতে হবে। এবার মেটালের মধ্যে আমার ভাগে ভাগে আগাইতে হবে। ফার্স্টে মেটালের দিকে ফেরাসে যাব নাকি নন ফেরাসে যাব। তো যদি আমি ফেরাস নিলাম, তারপরে ফেরাসের মধ্যে স্টিলে যাব নাকি কাস্ট আয়রনে যাব। আমি স্টিলে যাব। আমি স্টিল থেকে কি লো অ্যালয়ে যাব না হাই অ্যালয়ে যাব। আমি লো অ্যালয়তে যাব। লো অ্যালয়ের মধ্যে আমি কি লো কার্বনে যাব না মিডিয়াম কার্বনে যাব না হাই কার্বনে যাব। আমি মিডিয়াম কার্বনে যাব। সো এইভাবে করে আমরা কিন্তু মানে সেকশন ওয়াইজ আগাইতে আগাইতে কিন্তু ফাইনাল এলিমেন্টটা চুজ করি। তবে আলটিমেটলি যখন আমরা অ্যাডভান্স লেভেলে যাব তখন আসলে এইভাবে চুজ করব না, তখন আমাদের হাতে ম্যাটেরিয়াল প্রপার্টি চার্ট থাকবে। আমার প্রত্যেকটা ম্যাটেরিয়ালে একটু পরে তোমাদের দেখাবো, একটু পরেই আছে যে ম্যাটেরিয়াল প্রপার্টি চার্ট থেকে আমরা দেখব এবং তখনই আমরা ডিসিশন নিয়ে ফেলবো যে আসলে কোন ম্যাটেরিয়ালটা আমাদের লাগবে। সো ওটা আমরা দেখাবো, সমস্যা নেই। তো এটা গেল। এবার তো এখানে যেটা আমরা চুজ করছি কমার্শিয়াল ইয়ের জন্য সেটা হচ্ছে যে ASTM A414 গ্রেড জি আয়রন। এটা হচ্ছে তোমার মানে এটা হচ্ছে গ্রেড জি, যেখানে কিনা এটা একটা স্টিলের মানে স্টিল ম্যাটেরিয়ালস হচ্ছে স্টিল, এবং এখানে হচ্ছে আয়রনের সাথে যেটা থাকবে সেটা হচ্ছে যে 0.31% থাকবে হচ্ছে তোমার মানে কার্বন, তারপরে তোমার 1.35% থাকবে হচ্ছে ম্যাঙ্গানিজ, দেন হচ্ছে তোমার 0.035% থাকবে হচ্ছে ফসফরাস এবং 0.04% থাকবে হচ্ছে সালফার। সো এটা থাকার ফলে যেটা হয় যে এটা মিডিয়াম কার্বন স্টিলের মধ্যে আমাদের ক্লাসিফিকেশনে পড়বে। সো এটা করে আমরা কিন্তু সিলেক্ট করব আর কি। ওকে, দেন আমরা এখন আমরা দেখব হচ্ছে যে আরেকটা কি বলে এটাকে কেস স্টাডি আমরা বলতে পারি যে অ্যারোস্পেস প্রেসার ভেসেলের জন্য আমরা কি করতে পারি। ঠিক আছে, তো অ্যারোস্পেস প্রেসার ভেসেলের আমাদের যে রিকোয়ারমেন্টটা সেটা যদি চিন্তা করি যে স্ট্রেংথ, ডাক্টিলিটি এবং কস্ট ওভারঅল চিন্তা করি, যদি বলো তো অ্যারোস্পেস প্রেসার ভেসেলে কি কি থাকা উচিত বলো তো? স্যার এটা কি প্লেনের কথা বলছেন নাকি মহাকাশযানের কথা বলছেন? অনেক হালকা হতে হবে, হাই Aerospace রেজিস্ট্যান্ট হতে হবে। হ্যাঁ বলো কে কি বলতেছো বলো। মানে স্যার হালকা হতে হবে ওজনে, আর হচ্ছে হিট রেজিস্ট্যান্স বেশি থাকতে হবে, আর একটু ডাক্টাইল হতে হবে। তো এখানে যেটা আচ্ছা এখানে আর ডিটেইলস বাকিগুলো দেই নাই। তো এখানে যেটা অ্যারোস্পেসের ক্ষেত্রে ফার্স্ট অফ অল তুমি যে কোনো কিছুই যখন মানে কি বলি স্পেস শাটল বলো বা যেটাই বলো না কেন, তুমি আকাশে যে কোনো কিছু উঠাইতে গেলে তোমার যেটা প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে যত লাইট পসিবল, অ্যাজ লাইট অ্যাজ পসিবল সেটা চিন্তা করতে হবে। কারণ কি এটা না হইলে তোমার ফুয়েল কনজাম্পশন বেশি হবে, তোমার এনার্জি কনজাম্পশন বেশি হবে, ওভারঅল সবকিছু বেশি হবে। সো এটা গেল একটা কথা। আর স্ট্রেংথ তো বুঝাই যাচ্ছে, স্ট্রেংথ তো অবশ্যই ভালো হইতে হবে, নাহলে এই মানে কি বলে এয়ারক্রাফটের সাথে তোমার এয়ারের যে ফ্রিকশন তাতেই তো ভেঙে যাবে। সো
স্ট্রেংথ ভালো হইতে হবে, ডাক্টিলিটি মোটামুটি মডারেট, আমি বেশি হলেও সমস্যা কম হলেও সমস্যা। কস্ট, এখানে কস্টের ব্যাপারটা যেটা হয় যে অনেক সময় তোমার কস্টটাকে কি করতে হবে যে মানে কি বলে স্যাক্রিফাইস করতে হবে। এখন তুমি একটা প্লেন বানাবা, তুমি প্লেন বানাইবা কি 1 লাখ টাকা দিয়ে প্লেন বানাইতে পারবা নাকি? পারবা তো না। তার মানে কি তোমার যে ওই ম্যাটেরিয়ালস এর যে রিকোয়ারমেন্ট, তোমার যে সবকিছু সেটা মিট করতে গেলে অনেক হাই কস্ট পড়ে যাবে। সো ওইটাই বললাম যে ডেসপাইট হাই কস্ট, নিড অফ লাইট মেটেরিয়ালস মেক্স কম্পোজিট সুইটেবল ম্যাটেরিয়াল। মানে তুমি মেটাল বলো, মেটাল হচ্ছে অনেক হেভি, মেটাল বাদ। সিরামিকের ক্ষেত্রে যেটা হয়, সিরামিকের ডাক্টিলিটি 0 বাদ। পলিমার আর সেমিকন্ডাক্টর তো এটার সাথে প্রশ্নই আসে না, এজন্য আমার চলে যেতে হবে কম্পোজিটে। সো কম্পোজিট যদিও আমার কস্টিং বেশি পড়বে, তবে এটা লাইট মেটেরিয়ালের কারণে আমাদের সুইটেবল মানে অ্যারোস্পেসে কিন্তু সুইটেবল ম্যাটেরিয়াল হিসেবে কাজ করবে। ঠিক আছে, তারপরে আমরা আরেকটা দেখি, সেটা হচ্ছে লিকুইড বাল্ক স্টোরেজ ট্যাঙ্ক। তো এটা একটা লিকুইড স্টোরেজ ট্যাঙ্ক। এখানে যেটা কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে নন করোসিভ লিকুইড যদি হয় তাহলে আমরা কার্বন স্টিল প্লেট ইউজ করতে পারি, কোনো সমস্যা নাই। আর যদি সল্ট সলিউশন রাখি বা ব্রাইন সলিউশন, তাহলে কার্বন স্টিল রাবার লাইনিং ইউজ করতে হবে, যাতে করে সল্টের কারণে কোনো সমস্যা না হয়, মানে রাবার দিয়ে লাইনিং করে দিব। আর যদি করোসিভ লিকুইড হয় তাহলে আমরা স্টেনলেস স্টিলের প্লেট ইউজ করবো, কারণ করোশন রেজিস্ট্যান্স স্টেনলেস স্টিল। আর যদি হাইজিনিক লিকুইড লাইক মিল্ক হয় তাহলে আমরা স্টেনলেস স্টিলের প্লেটের সাথে একদম সারফেস ফিনিশটা স্মুথ হইতে হবে, কারণ হাই সারফেস ফিনিশ না হইলে কন্টামিনেশন হবে, তোমার সারফেস থেকে উইয়ার হবে ন্যানো লেভেলের, মানে একদম ন্যানো লেভেলে উইয়ারও যাতে না হয়। এজন্য আমার সারফেস ফিনিশ মানে খুবই ভালো হইতে হবে, যাতে করে তোমার ওই হাইজিনিক লিকুইড বা মিল্ক এটা মানে কি বলে এটাকে পলিউটেড না হয়ে যায়। ঠিক আছে, তো এই বিভিন্ন ধরনের সিলেকশন ক্রাইটেরিয়া ইউজ করে কিন্তু আমরা এই জিনিসগুলো সিলেক্ট করে থাকি আর কি। ওকে, এখন আমরা যেটা বলতেছিলাম একটু আগে, যে ম্যাটেরিয়াল সিলেকশন চার্ট হচ্ছে আমাদের খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এখান থেকে আমাদের কিন্তু ডিসিশনে আসতে হবে। তো এখানে ফার্স্ট অফ অল সব বাদ দিয়ে তুমি যদি চার্টের দিকে তাকাও, তাহলে তোমার চোখে কি আসতেছে বলো তো? এটা কি চার্ট? এটা কি মনে হচ্ছে? চার্টের দিকে ভালো মতো তাকায় বলো তো, কি চার্ট এটা? The density versus Young's modulus of materials. So young Density modulus versus versus- density. হ্যাঁ, ডেনসিটি ভার্সেস ইয়াং মডুলাস খুবই ফাইন। আর এই যে ভিতরে যে এই যে ইয়াগুলা রিজিয়ন গুলা, এটা দিয়ে কি কি বুঝতেছি আমরা? স্যার বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস। বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস। তাহলে এক এক জায়গায় কেন? স্যার এক একটা ডেনসিটি এবং Young's modulus এক এক রকম। বুঝি নাই, আবার বলো। হ্যাঁ স্যার এক একটার প্রপার্টি এক এক রকম, তাই এক এক জায়গায় মানে এক একটা একটা প্রপার্টি property হ্যাঁ ফাইন, এবং এটা সব হ্যাঁ এক্স্যাক্টলি ঠিক আছে, বুঝতে পারছি। সেটা হচ্ছে যে এইটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল হ্যান্ডবুক টাইপ। হয়তো এক্সাক্ট ডাটা তুমি পাচ্ছ না, কিন্তু তুমি এখান থেকে কিন্তু বুঝে গেলা যে ও সিরামিক মানে হচ্ছে এর হেভি এবং এর স্টিফনেস বেশি। ঠিক আছে, তারপরে ফোম, ফোম মানে হচ্ছে তার ডেনসিটি খুবই কম এবং তার ইয়াং মডুলাসও খুবই কম। সো জিনিসটা হচ্ছে এটা, দেখো তুমি চারটার দিকে তাকাইলেই বুঝবা যে ডেনসিটি এক্স এক্সিসে আছে। সো এক্স এক্সিসে যত বামে যাব তত লাইট ম্যাটেরিয়াল পাবো, যত ডানে যাব তত হেভি ম্যাটেরিয়াল পাবো। আর ওয়াই এক্সিসে যত নিচের দিকে যাব তত ইয়াং মডুলাস কম হবে। ইয়াং মডুলাস কম হলে কি হবে? ফ্লেক্সিবল ম্যাটেরিয়াল হবে। আর ইয়াং মডুলাস ফ্লেক্সিবল মানে বুঝছো না? ফোম কি তুমি ভাঙতে পারবা না, মানে বুঝছো? না স্যার ফোম বুঝছি কি স্যার বুঝছি। বলো। স্যার ওটাই বুঝো না? বলতে চাইছি যে নিচে হলে ফ্লেক্সিবল হবে, সেটা বললাম। তো এটা গেল ইয়াং মডুলাস কম হইলে হবে ফ্লেক্সিবল, আর যদি আমি ইয়াং মডুলাস বেশি হয় স্টিফনেস বাড়বে। যেটা কিনা স্টিফনেস গত ক্লাসে বলছিলাম। স্টিফনেস মানে হচ্ছে একটা ম্যাটেরিয়াল তুমি লোড দিচ্ছ, সে ওই মানে কি বলে ওই ম্যাটেরিয়ালের প্লাস্টিক ডিফর্মেশন না হইতে চাওয়ার যে ইচ্ছা, প্লাস্টিক ডিফর্মেশন না বলে আরেকটু ভালোভাবে বলেছে যে ওই ম্যাটেরিয়ালটা ডিফর্ম না হওয়ার যে প্রবণতা বা ইচ্ছা, দ্যাট ইজ স্টিফনেস। সো দেখো সিরামিকের ক্ষেত্রে দেখো, সিরামিকের স্টিফনেস অনেক হাই। সিরামিক স্টিফনেস অনেক হাই মানে কি? সিরামিক তুমি লোড দিলে কিন্তু এর কোনো কিছু চেঞ্জ হয় না, তবে কি লোড একটু বেশি পড়ে গেলে ভেঙে যায়, দ্যাট ইজ ডিফারেন্ট, কারণ সেটা তার ব্রিটেলনেস প্রপার্টি। সো এই চার্ট থেকে কিন্তু আমরা মোটামুটি একটা আইডিয়া করতে পারতেছি, ও এই প্রপার্টি মানে আমার ডেনসিটি ভার্সেস ইয়াং মডুলাসের একটা কার্ভ থেকে আমরা কিন্তু আইডিয়া করতে পারি। এখন আমরা ডান দিকের লেখাগুলো পড়লে আরো ক্লিয়ার হয়ে যাব যে অনেক অ্যাপ্লিকেশন আছে যেটার জন্য আমাদের স্টিফ ম্যাটেরিয়ালস দরকার পড়ে, যেমন হচ্ছে রুফ বিমস বা বাইসাইকেল ফ্রেম। কারণ কি? কারণ এই রুফ বিম বলো বা বাইসাইকেল ফ্রেম বলো, এগুলা যদি স্টিফনেস কম থাকে তাহলে কিন্তু আমাদের কি বলে ম্যাটেরিয়ালটা ইজিলি কিন্তু ভেঙে, মানে কি বলে ভেঙে না, ইজিলি হচ্ছে শেপ নষ্ট হয়ে যেতে পারে। সো এটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট একটা
প্রপার্টি, যেমন হচ্ছে এটা গেল, এরা কোথায় আছে, এরা এই চার্টের টপ অফ দা চার্টে আছে, মানে টপ অফ দা চার্ট মানে বুঝছো তো, উপরের দিকে আছে। আবার দেখো অনেক অ্যাপ্লিকেশন আছে যেটা লো ডেনসিটি লাগবে, যেমন কি, যেমন প্যাকেজিং ফোম। তুমি যদি প্যাকেজিং ফোম যদি লো ডেনসিটি না হয় তাহলে তো তোমার প্যাকেজিং এর ওয়েট বেড়ে যাবে অনেক বেশি। তাহলে এরা কোথায় আছে, এরা এই চার্টের লেফট সাইডে আছে, ঠিক আছে। তাহলে আমি যদি বলি যে স্টিফনেস এবং লাইট ওয়েট দুইটাই দরকার, তাহলে কি হবে বলো তো? স্যার মেটাল বা কম্পোজিট দিতে হবে। মেটাল এন্ড অ্যালয়। স্যার কম্পোজিটের দিকে যেতে হবে। কম্পোজিট দিয়ে যেতে হবে। মেটাল কোথায় আছে? মেটাল আছে হচ্ছে ডেনসিটি বেশি, হেভি। আমি তো বলছি যে লো, কি বলে, কি বলতেছি, লো ডেনসিটি হইতে হবে, হ্যাঁ স্টিফনেস বেশি। মেটাল কি লাইট হচ্ছে? স্যার উড আর উড প্রোডাক্টস। উড এন্ড উড প্রোডাক্ট। উড এবং উড প্রোডাক্ট তো স্টিফনেস কম, ওভারঅল কম। সো ওভারঅল চিন্তা করে দেখা গেছে যে কম্পোজিটস হচ্ছে মোটামুটি তোমাকে দুইটাই প্রপার্টি কিছুটা হইলো পারফেক্টলি দিবে, অফার এ গুড কম্প্রোমাইজ। লেখাই আছে যে কম্পোজিটস অ্যাপিয়ার টু অফার এ গুড কম্প্রোমাইজ, মানে তুমি স্ট্রেংথ অফ, সরি ইয়াং মডুলাস তো বাড়তেছে, দ্যাট মিন্স স্টিফনেসও বাড়তেছে পাচ্ছ, অ্যাজ ওয়েল এজ তুমি ডেনসিটিও মোটামুটি কম পাচ্ছ। এত কম তো সম্ভব না, এখন তুমি সব চাইলে তো আর একসাথে পাবা না। সো ওভারঅল আমরা কম্পোজিটটাকে বলতে পারি যে এটার মানে মোটামুটি বেস্ট আর কি। হ্যাঁ, ওকে, এবার আসো ওইটা, ওই চারটার সাথে এই চারটার ডিফারেন্স কি বলো, দেখে চিন্তা করে উত্তর দাও। কস্টের সাথে ইয়াংস মডুলাস। কস্টের সাথে স্যার ইয়ংস মডুলাস। তাহলে আমি এখন যেটা করতে পারি যে আমি দেখবো যে ইয়াং মডুলাস যখন আমি বেশি চাই, যেমন রুফ বিম বা সাইকেল বাইসাইকেল ফ্রেমস এর জন্য, তাহলে আমি তো জানি যে টপ অফ দা চার্টে আছে। এখন টপ অফ দা চার্টের মধ্যে এখন আমার ওই বায়ার বলে দিছে, কাস্টমার বলে দিছে যে এগুলো সবই করবেন কিন্তু আমার কিন্তু বাজেট একটু কম আছে। তাহলে তোমার কি চিন্তা করতে হবে যে আমি দিব, তাহলে যেহেতু বাজেট কম আমি এমন একটা কিছু দিব যাতে কস্টিং কম হয়। তাহলে কস্টিং কম হইতে গেলে আবার লেফটে আসতে হবে এই চার্টের। তো লেফটে আসলে দেখা যায় যে মেটাল বা সিরামিক এরা লেফটে খুব একটা আনা যায় না। তাহলে যেটা করতে হবে আমাদের পোরাস মানে সিরামিকের দিকে যেতে হবে, এবং সিরামিকের মধ্যে হয়তো পোরাস সিরামিক দিয়ে আমরা করতে পারি, কিন্তু পোরাস সিরামিকের হয়তো দেখা যাবে যে আমি ওই মানে পোরাস সিরামিক দিয়ে করা যায়, কিন্তু দেখা যায় পোরাস সিরামিকের আবার ইয়াং মডুলাস আবার একটু মেটাল সিরামিকের থেকে নিচের দিকে। এই জন্য কম্প্রোমাইজ করে তোমার মেটালেরই এমন একটা চুজ করতে হবে যাতে করে মেটালটা আসলে একটা রিজিয়ন, অনেক টাইপ অফ মেটাল আছে, তো মেটালের মধ্যে এই ধরনের কোন একটা রিজন চুজ করব যাতে করে স্টিফনেসও অনেক বেশি পাবো এবং কস্টিংটাও আমি কম পাবো। ক্লিয়ার? তার মানে দেখতে পাচ্ছ তো যে তুমি যখন ক্রাইটেরিয়া মিট করতে যাবা তখন তোমার আগে কয়েকটা জিনিস আগে বাদ দিয়ে দিতে হবে। যেমন ধরো এই যে নিচের পোরশন, এগুলা দিয়ে কোনো কাজ আসবে? বাদ। কারণ কি? কারণ আমার দরকার স্টিফনেস। সবাই কি বুঝতেছো তো নাকি না? ইয়েস স্যার। সো ওইভাবে করে আমরা বাদ দিব, আর যখন আমি চুজ করব তখন চুজ করার মধ্যে আবার ক্রাইটেরিয়া ফিল আপ করব যে এখানে তো অনেকগুলো আছে বাট এটার মধ্যে যেটা মিনিমাম সেটা আমি নেওয়ার চেষ্টা করব। সো এইভাবে করে কিন্তু আমরা আলটিমেটলি সিলেকশনটা করব। ওকে, এবার আসে এটা কি বলো? ডেনসিটি ভার্সেস স্ট্রেংথ। ডেনসিটি ভার্সেস স্ট্রেংথ এটা বললে তো হবে না, এটার মানে কাহিনী বলো। ডেনসিটি ভার্সেস স্ট্রেংথ দিয়ে কি বোঝা যাচ্ছে? ডান দিকে গেলে বেশি, আমরা চাই যে এটা শক্ত হবে, তো তখন আমরা ডান দিকে বেশি শক্ত রাবার নিব। হ্যাঁ, বুঝি নাই, আবার বলো। ডেনসিটি বাড়ার সাথে কোনটা ডাকটাইল না ব্রিটেল? ওইটাই তো বললাম, ডেনসিটির ব্যাপারটা তো আমরা মোটামুটি জানি যে ডেনসিটি ডানে গেলে হেভি মানে হেভি ম্যাটেরিয়াল, আর বামে গেলে লাইট। এটা তো আমরা আগের ইয়েতেই দেখলাম। এখন স্ট্রেংথের ব্যাপারটা কি? স্ট্রেংথটা হচ্ছে যে আমি চাচ্ছি ম্যাটেরিয়ালটার স্ট্রেংথ অনেক বেশি থাকুক এবং অ্যাজ ওয়েল এজ লো ওয়েট হইতে পারে চাইতে পারি, আমি হেভি ওয়েটও চাইতে পারি। তো এবার আসো আমরা দেখি যে দ্য চার্ট শোজ ইল্ড স্ট্রেংথ ইন টেনশন ফর অল ম্যাটেরিয়ালস এক্সেপ্ট ফর সিরামিক। খেয়াল করো, এখানে খুব ইম্পর্টেন্ট একটা কথা যে সিরামিকের জন্য এই স্ট্রেংথটা আমি কম্প্রেসিভ স্ট্রেংথ মানে কি বলে চিন্তা করব, বাট বাকি সবার ক্ষেত্রে টেনসাইল স্ট্রেংথ। কারণ সিরামিককে আমি কখনোই কোনো টেনসাইল অ্যাপ্লিকেশন ইউজ করাবো না, আমি সিরামিককে অলওয়েজ কম্প্রেসিভ স্ট্রেংথ যেখানে আছে সেখানে ইউজ করব। কথা কি বুঝতে পারছি? তার মানে এখানে লেখা স্ট্রেংথ সবার জন্য টেনসাইল, শুধুমাত্র সিরামিকের ক্ষেত্রে কম্প্রেসিভ। ক্লিয়ার? বুঝো নাই?
স্যার মানে ভ্যালুগুলো ওইভাবে নিয়ে চারটা বানানো হয়েছে যে সিরামিকের কম্প্রেসিভ স্ট্রেন্থটাকে এখানে ক্যালকুলেট করা হয়েছে। সবাই কি ক্লিয়ার হয়েছে এখন? ইয়েস বুঝো না? স্যার। আচ্ছা, এখন আমি যদি বলি যে এটা একটা হাই স্ট্রেন্থ ম্যাটেরিয়াল সিলেক্ট করে দাও উইথ লো ওয়েট, তখন তুমি কোথায় যাবা বলো? স্যার কম্পোজিট। হ্যাঁ, কারণ হচ্ছে ডান বামের দিকে কিন্তু আমার উপরে কিচ্ছু না। এখানে একটা কথা খুব ইম্পর্টেন্ট যে ম্যাটেরিয়ালস প্রপার্টি চার্টে স্টিল অনেক হোল আছে। হোল মানে কি, মানে অনেক ফাঁকা জায়গা আছে। কারণ কি, কারণ তোমার পক্ষে সম্ভব না যে তুমি এত স্ট্রেংথও চাও আবার এত কম ওয়েটও চাও। সো এই জন্য ম্যাটেরিয়ালস প্রপার্টি চার্ট অবশ্যই কিছু না মানে কিছু না কিছু দেখবা ফাঁকা থাকবেই। ঠিক আছে, তো যাই হোক, তো আমরা ওইভাবে চাই। এখন আরেকটা জিনিস ইম্পর্টেন্ট যে অনেক সময় স্ট্রেংথ এবং ডেনসিটি এই দুইটা প্রপার্টি এতটা ইম্পর্টেন্ট প্রপার্টি যে অনেক সময় আমরা এটাকে একটা একটা সিঙ্গেল প্রপার্টি দিয়ে বলি, দ্যাট ইজ স্পেসিফিক স্ট্রেংথ, দ্যাট ইজ স্ট্রেংথ ভার্সেস ডেনসিটি। ঠিক আছে, স্পেসিফিক স্ট্রেংথ যার বেশি তার মানে বুঝতে হবে তার স্ট্রেংথ বেশি ডেনসিটি কম। ক্লিয়ার সবাই? বুঝছি নাকি না? Yes, sir. ওকে, Yes, sir. এইবার আসো হচ্ছে টাফনেস ভার্সেস স্ট্রেংথ। এইবার কিন্তু আরেকটু আমরা মানে এর অন্যদিকে যাচ্ছি। এখন দেখো এই চার্টে আমরা কি দেখতে পাচ্ছি যে টাফনেস এবং স্ট্রেংথের একটা কি বলে রিলেশন দেখতে পাচ্ছি। এখন কোশ্চেন হচ্ছে একই কথা যে স্ট্রেংথ আসলেই কম্পোজিটের জন্য শুধুমাত্র চিন্তা করবা, সরি সিরামিকের জন্য শুধু চিন্তা করবা যে এটা হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেংথ, আর বাকি সবার জন্য টেনসাইল স্ট্রেংথ। আচ্ছা গেল, এটা না এক নাম্বার কথা। এখন টাফনেস কি জিনিস মনে আছে তোমাদের? টাফনেসটা কিন্তু তোমরা আমাকে উত্তর দিতে পারছিলা। আমি কিন্তু তোমাদেরকে Energy টাফনেস বেশি, The amount of energy মানে which energy এই পর্যন্ত কি পরিমাণ এনার্জি সে মানে Yes, sir. নিতে পারে, ক্রিমিনালকে ক্র্যাক ফর্ম করানোর জন্য কি পরিমাণ এনার্জি লাগে, সোজা কথা। সো এখন আমাকে বলো তো যে যদি আমি স্ট্রেংথ বাড়াই তাহলে আমার টাফনেস কি বাড়বে নাকি কমবে? দেখি তোমাদের উত্তর কি। স্যার বাড়বে না স্যার, বাড়ার কথা। কেমনে বাড়ার কথা? স্যার এরিয়া বেশি কভার করবে, স্যার অ্যাবজর্পশন তখন এনার্জি বেশি হবে হয়তো। অ্যাবজর্পশন বেশি। আচ্ছা, এখন আসো যে আমি যখন স্ট্রেংথ বাড়াবো, স্ট্রেংথ বাড়ানো মানে কি বলতো? স্ট্রেংথ বাড়ানো মানে অ্যাকচুয়ালি ইল্ড স্ট্রেংথ বাড়ানো। খেয়াল করো, তোমার কিন্তু স্ট্রেংথ মানে কিন্তু পুরা একদম ইল্ড স্ট্রেংথ বাড়বে অ্যাজ ওয়েল অ্যাজ ইউটিএস বাড়বে অ্যাজ ওয়েল অ্যাজ অনেকক্ষণ পরে ফেল করবে, এটা কিন্তু না। স্ট্রেংথ বাড়ানো মানে হচ্ছে ইল্ড স্ট্রেংথ বাড়ানো, মানে আমি একটা মেটেরিয়ালের উপর লোড দিব, মেটেরিয়ালটা মানে ওর ডিফর্মেশন হতে চাবে না। ঠিক আছে, ডিফর্মেশন হওয়াটা টাফ, দ্যাট ইজ স্ট্রেংথ তার বেশি। এখন স্ট্রেংথ যদি বেশি হয় তাহলে ডিফর্মেশন যদি টাফ হয় তাহলে তার ওই কি বলে স্লোপটা অনেকটা স্টিপ স্লোপ হবে। ইয়াং মডুলাসের জন্য যে স্লোপটা টানো, কারণ কি, কারণ স্লোপটা যত খাড়া হবে তত আমার ভ্যালুটা বাড়তে থাকবে। এটা তো বুঝো নাকি? মানে আমরা স্ট্রেন্থ কার্ভ তো সবাই জানি। তো একটা ম্যাটেরিয়ালের স্ট্রেংথ বাড়া মানে কি, ইল্ড স্ট্রেংথটা বাড়া। তো আমি ইল্ড স্ট্রেংথ ধরো যদি বাড়াইলাম তাহলে এর টাফনেস কেন কমতেছে বলো তো? স্যার গ্রাফটা খাড়া হয়ে যাচ্ছে এই জন্য গ্রাফের যে গ্রাফের ট্যানজেন্টটা কমে যাচ্ছে, মানে ঢাল কমে যায়। হ্যাঁ, রেটটা কমে যাচ্ছে। বুঝি না, আবার বলো। স্যার গ্রাফটা অনেক বেশি খাড়া হয়ে যাচ্ছে, এর কারণে যে আরো খারাপ হয়ে শেডের যাচ্ছে, এরিয়াটা ফলে এই কারণে দেখা আমি নরমালি যেরকম হওয়ার কথা, যদি একটা ম্যাটেরিয়ালকে তুমি আরো স্ট্রেংথ বাড়াইতে পারো একই অবস্থায়, তাহলে ওই যেহেতু এই ম্যাটেরিয়ালের কি বলে এটা কি ইল বলতেছি কেন, ইলাস্টিক রিজনটা যেহেতু আরো ন্যারো হয়ে যাচ্ছে, এই কারণে তোমার টাফনেস কিন্তু কমে যাবে। কিন্তু টাফনেস কমে যাবে, দেখো টাফনেস কিন্তু একদম ব্রেক হওয়ার আগ পর্যন্ত কি পরিমাণ এনার্জি নেয়, আর স্ট্রেংথ হচ্ছে তোমার একটা মেটেরিয়াল ডিফর্ম হওয়ার আগ পর্যন্ত কি মানে কিভাবে রেজিস্ট করতেছে। তার মানে স্ট্রেংথ বেশি হলে কিন্তু আমার লাভ, আমার ভাঙতে কত বেশি এনার্জি লাগবে সেটাতে আমি কি করব, আমি তো একটা মেটেরিয়ালকে যখন ইউজ করব তখন আমি চাবো যে এই মেটেরিয়ালের কিচ্ছু চেঞ্জ না হোক। কথা বুঝতেছো? আমার কথা কি ক্লিয়ার? এখন তুমি ধরো টাফনেস বাড়াই দিলা, টাফনেস বাড়ানো মানে কি, ইল্ড স্ট্রেংথ মানে ইল্ড স্ট্রেংথ পার হয়ে গেছে, ম্যাটেরিয়াল ডিফর্ম হয়ে গেছে কিন্তু ভাঙতেছে না। আমি কি এটা চাই, নাকি আমি চাই ম্যাটেরিয়ালে কোনো চেঞ্জই না হোক, চেঞ্জ হইলে ভাঙা যাক, কিন্তু আমি চাই কোনো চেঞ্জই না হোক। কোনটা আমি চাই বলো তো? চেঞ্জ না হয়, চেঞ্জ না হোক সেই প্রপার্টি। স্ট্রেংথ বেশি চাই, এটা মানে কিন্তু এইটাই যে স্ট্রেংথ মানে কি, আমি চাই ম্যাটেরিয়ালে কোনো চেঞ্জ না, আমি লোড দিচ্ছি ম্যাটেরিয়াল যে রকম আছে এরকমই আছে। সো স্ট্রেংথ বাড়লে দেখা যায় অনেক সময় টাফনেসটা কমে যায়, কারণ ওভারঅল যে তোমার এনার্জিটা লাগে সেটা কমে যায়। সো স্ট্রেংথ এবং টাফনেস কিন্তু নরমালি মানে কি বলে এটাকে ব্যস্তানুপাতিক আর কি। ঠিক আছে,
তো যাই হোক, এটা আমরা মোটামুটি বুঝলাম। দেন স্ট্রেন্থ ভার্সেস কস্ট, এটা তো মনে হয় আগেও দেখাইলাম না নাকি? ও না না, ওটা স্ট্রেন্থ ভার্সেস ইয়া ছিল, ডেনসিটি ছিল। ওকে, স্ট্রেন্থ ভার্সেস কস্টও একই কথা, এটা না বোঝার কিছু নাই। এটা হচ্ছে তোমার প্রত্যেকটা ম্যাটেরিয়ালের স্ট্রেন্থ বলা আছে এবং কস্টিং। এখন তোমাকে যদি বলি যে স্ট্রেন্থও ভালো হইতে হবে এবং কস্টও কম হইতে হবে, তখন তুমি কি সিলেক্ট করবা বলো? স্যার মেটাল এন্ড অ্যালয়েস, স্যার না মেটাল স্যার এন্ড পোরাস। এখন দেখো, একই কথা বারবারই একটু আগে বলছি, মেটাল অ্যালয়েস কিন্তু একটা বিশাল ডিসিশন। তো এই জন্য তুমি যখন ওই স্ট্রেংথ অনেক ভালো চাবা এবং কস্টিং কম চাবা, তখন মেটাল অ্যালয়েসেই আমরা যাব। তবে আমরা মেটাল অ্যালয়েসের যেগুলার স্ট্রেংথও ভালো এবং কস্টিংও কম, এই ধরনের মেটেরিয়ালসের দিকে যাব। ঠিক আছে, বুঝতে পারছি? এবং তোমরা যদি ক্যালিস্টারের বইয়ের চ্যাপ্টার মানে 16 না 17 আমার মনে নাই, মানে লেখাই আছে ম্যাটেরিয়াল সিলেকশন, চ্যাপ্টারের নাম একদম এইটাই। তো ওইখানে তুমি যদি দেখো তাহলে এই চার্টগুলার সাব সেকশন গুলাও দুই একটা আছে। মানে এই যে তুমি মেটাল এন্ড অ্যালয়েস আছে না, এর মধ্যে দেখবা যে এইখানে হয়তো আয়রন এন্ড অ্যালয়েস, তারপরে হচ্ছে অ্যালুমিনিয়াম অ্যালয়েস, তারপরে কপার অ্যালয়েস। তো এই সাব সেকশন গুলাও কিন্তু পেয়ে যাবা, তখন তুমি কিন্তু আরো ক্লিয়ার হয়ে যাবা। ঠিক আছে, তার মানে তোমার যদি পরীক্ষা আমি একটা সাবসেকশন ওয়ালা কার্ভ দেই, মানে কথার কথা একটা চার্ট দেই, চার্ট দিয়ে আমি আমি একটা ইয়া বলে দিলাম যে আমার এই লাগবে, তুমি কোন মেটেরিয়ালটা চুজ করবা, তখন তোমার কিন্তু না পারার কিছু নাই। তোমার কিন্তু বুঝতে হবে যে আমি এই মেটাল এন্ড অ্যালয়েস নিব, তবে মেটাল এন্ড অ্যালয়েস এর মধ্যে আমি ওইটা সবচেয়ে আমার জন্য ফিজিবল হবে। তো ওইভাবে করে কিন্তু আমরা সিলেক্ট করব। ক্লিয়ার? ওকে, আর এরপরে চলে আসছে হচ্ছে স্ট্রেন্থ ভার্সেস ম্যাক্সিমাম সার্ভিস টেম্পারেচার। এটা কি, এটা কি জিনিস, কি মনে হচ্ছে? যেই টেম্পারেচার স্যার যে পর্যন্ত টেম্পারেচার এটা ইউজ পর্যন্ত করা স্যার যায়। ডিফর্ম করবে না। এক্স্যাক্টলি, যে টেম্পারেচার পর্যন্ত তার স্ট্রেংথটা মোটামুটি সে ধরে রাখতে পারবে বা কোনো প্রবলেম হবে না। সো আমরা এটার জন্য এটা অ্যারোস্পেসে বা বিভিন্ন ইঞ্জিনে যখন আমরা বিভিন্ন ম্যাটেরিয়াল সিলেক্ট করব, তখন এটা মাথায় রাখতে হবে, কারণ ইঞ্জিন বা এই ধরনের ভালভ বলো বা বয়লার বলো, এইসব জায়গায় টেম্পারেচারটা অনেক বড় ফ্যাক্ট। সো টেম্পারেচারটা ইম্পর্টেন্ট, কারণ ওইখানে ম্যাক্স সার্ভিস টেম্পারেচারটা রুম টেম্পারেচারের মতো থাকে না, সে অনেক সময় 500 400 600 800 1000 পর্যন্ত হইতে পারে। সো ওইভাবে চিন্তা করলে আমাদের ম্যাক্সিমাম সার্ভিস টেম্পারেচারও চিন্তা করতে হবে এবং তোমার স্ট্রেংথও চিন্তা করতে হবে। যে দেখা যাচ্ছে যে এখানে তোমার সিরামিকটা ভালো প্রপার্টি দিচ্ছে, তবে কি সিরামিকের কথা একই কথা লেখা আছে যে সিরামিকেরটা কিন্তু টেনসাইল প্রপার্টি না, টেনসাইল স্ট্রেংথ না, তাহলে কম্প্রেসিভ, কিন্তু আমার দরকার টেনসাইল, সো সিরামিক বাদ। এবার বাকি থাকে মেটাল অ্যালয়েস। তার মানে দেখছো মেটাল অ্যালয়েস কিন্তু মোটামুটি ম্যাক্সিমাম জিনিস কভার করে ফেলে। তবে মেটাল অ্যালয়েস এর মধ্যে অনেক টাইপ আছে, সেটাতে আমরা চিন্তা করব। ঠিক আছে, যে মেটাল অ্যালয়েস কোনটা আমাদের জন্য মোটামুটি ফিজিবল হবে। সো ওইভাবে করে কিন্তু আমরা চিন্তা করব। ঠিক আছে, সার্ভিস টেম্পারেচার এটা স্যার কি যেন ছিল? টেম্পারেচার মানে ওই তুমি একটা মেটেরিয়ালস কে একটা ফাংশন মানে একটা কাজে ইউজ করবা বা অ্যাপ্লিকেশন ইউজ করবা, তো ওইখানে ওর টেম্পারেচারটা কত। এখন তুমি একটা প্রেসার ইঞ্জিন বা তুমি একটা জেট ইঞ্জিনের একটা ম্যাটেরিয়াল সিলেক্ট করতেছো, তাহলে ওইখানে জেট ইঞ্জিনের টেম্পারেচার হয়ে যাবে 1000 ডিগ্রি, কথার কথা। তাহলে তুমি রুম টেম্পারেচারে ক্যালকুলেশন করলা সবকিছু, যে রুম টেম্পারেচারে আয়রনের স্ট্রেংথ এত, অ্যালুমিনিয়ামের স্ট্রেংথ এত, অমুকের স্ট্রেংথ এত, হিসাব টিসাব করে বের করলে আয়রন নিব। কিন্তু তুমি তো হিসাব করছো রুম টেম্পারেচারে, হাই টেম্পারেচারে গেলে তো দেখতে হবে যে আয়রন নাই হয়ে গেছে, কথার কথা। ক্লিয়ার এবার? তার মানে তোমার টেম্পারেচার হাই অবস্থায় স্ট্রেংথ কে ভালো দিচ্ছে, সেটা আমার জন্য ইম্পর্টেন্ট। ক্লিয়ার সবাই? স্যার এরপরে হচ্ছে রেজিস্টিভিটি ভার্সেস কস্ট। এটা আরেকটা টাইপ অফ চার্ট। রেজিস্টিভিটি কি জিনিস বলো তো? রেজিস্টিভিটি কি জিনিস, কি মনে হয়? কারেন্ট ফ্লো করতে বাধা দেওয়ার যে ক্ষমতা। রেজিস্টিভিটি যদি কম হয় তাহলে কি হবে? ফ্লো অফ কারেন্ট, সো কারেন্ট বেশি ফ্লো করবে, বেশি কন্ডাক্টিং হবে, কন্ডাক্টর, কারেন্ট বেড়ে যাবে। হ্যাঁ, আর রেজিস্টিভিটি যার বেশি সে ইনসুলেটেড হয়ে যাবে। তাহলে আমি একটা বলে দেয় যে প্রপার্টি, আমাকে বলে দেয় যে একটা ভালো প্রাইসে মানে একটা কম প্রাইসে তুমি একটা আমাকে ইলেকট্রিক্যাল কন্ডাক্টর চুজ করে দাও, তখন তোমার দেখতে হবে যে ইলেকট্রিক্যাল কন্ডাক্টর দেখো মেটালটা বাকি সবার থেকে কতটা আগায়া। তার মানে আমরা ইলেকট্রিক্যাল কন্ডাক্টর হিসেবে যখন ইউজ করবো, তখন মেটাল এর মধ্যে চুজ করলে সবচেয়ে ভালো প্রপার্টি পাবো, তার মধ্যে চিপ যেটা সেটা নিব।
ঠিক আছে? তবে আমি যদি তোমাকে বলি যে না আমার কন্ডাক্টিভিটি দরকার নাই, আমার দরকার হচ্ছে ইনসুলেটর হিসেবে আমি ইউজ করতে চাচ্ছি, তখন তোমার কিন্তু চলে যেতে হবে উপরের দিকে। তখন তুমি গ্লাস পলিমার ইউজ করতে পারো বা তুমি রাবার ইউজ করতে পারো, এবং আমাদের কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে রাবার ইউজ করা হয় বা পলিমার ইউজ করা হয়। তোমরা দেখছো যে কপার ওয়্যার যখন আমরা ইলেকট্রিক্যাল লাইনিং ইউজ করি তার উপরে যে ইয়াটা থাকে, কোটিং তো না, মানে যেই আউটার লেয়ারটা থাকে সেটা কিন্তু নরমালি পলিমারের থাকে। তোমরা দেখছো সবাই, তাই না? লাল রঙের থাকে, লাল কালো দুই ধরনের থাকে, দেখছো না? স্যার এখানে ফোম তো সবচেয়ে কম Yes, sir. কস্ট। বুঝি নাই, কি বলো? স্যার ফোমের কস্ট সবচেয়ে কম, আবার রেজিস্টিভিটিও সবচেয়ে বেশি। তো আমরা ইনসুলেটর হিসেবে তো ফোমও ইউজ করতে পারি। সেটা তো আমি সবই মানলাম। এখন তোমার তো বললাম না যে সব সময় যে তোমার একই টাইপ চিন্তা করলে তো আর হবে না। তো আমি একটা এক্সাম্পল দিলাম। তো তুমি তো ফোম দিয়ে করাটা ডিফিকাল্ট। তুমি একটা ওয়্যারের লাইনিং করবা, ফোম দিয়ে কিভাবে করবা? ফোম মানে কি? ফোম মানে কিন্তু পোরোসিটি থাকবে মাঝখানে। তো ওটা কিন্তু তোমার জন্য আসলে এত ইজি না, ঠিক আছে? তো ওইভাবে চিন্তা করলাম যে পোরাস আবার স্ট্রেংথের ব্যাপার থাকতে পারে। সো সব মিলে টিলে তোমার দেখেই তুমি চুজ করবে। আমি একটা এক্সাম্পল দিয়ে বললাম আর কি। সো তুমি ওইভাবে করে তুমি মানে চুজ করবে আর কি। যেমন দেখো যে the similarity between electrical and thermal properties means that the chart can also be used to identify materials for thermal insulation। মানে এই যে রেজিস্টিভিটি, এটা তো ইলেকট্রিক্যাল রেজিস্টিভিটি তো আমরা বুঝলাম, অ্যাজ ওয়েল অ্যাজ থার্মালের জন্য এই চারটা ইউজ করতে পারবো। থার্মাল রেজিস্টিভিটি এবং মানে থার্মাল কন্ডাক্টর, থার্মাল ইনসুলেটর। তো আমরা যখন একটা ফার্নেসের লাইনিং এ যখন আমরা দিব, লাইনিং মানে তো বুঝো, মানে একটা ফার্নেস বানাবো, তার লাইনিং এ আমরা কি ইউজ করব, মানে এমন কিছু ইউজ করতে হবে যাতে করে টেম্পারেচারটা বের হইতে না পারে। অথবা আমি ফ্রাইং প্যানের ম্যাটেরিয়ালটা কি হওয়া উচিত বলো তো? থার্মাল কন্ডাক্টর না ইনসুলেটর বলো তো? কন্ডাক্টর। নাহলে তো তুমি রান্না করবা, হিটই যাবে না, তাহলে তো আর লাভ নাই। সো ওইভাবে করে কিন্তু আমরা আলটিমেটলি সিলেক্ট করব যে কোন ম্যাটেরিয়ালটা আমরা নিব। তো মোটামুটি আরেকটা বাকি আছে। হ্যাঁ, আরেকটা হচ্ছে যে রিসাইকেল ফ্র্যাকশন আর কস্ট। দেখো রিসাইকেল ফ্র্যাকশন মানে কি বলতে পারবা? রিসাইকেল যদি করি কত পার্সেন্ট পাবো? রিসাইকেল করা যায় না তো স্যার কিভাবে রিসাইকেল করা যায় বা যায় না সেটা যাবে না, কিন্তু রিসাইকেবিলিটি যদি ভালো হয় তাহলে তোমার যেটা কি তুমি ইউজ করে নষ্ট হয়ে গেল ওইটাকে আবার নতুন করে ম্যানুফ্যাকচার করে ইউজ করতে পারো, কথার কথা। তো রিসাইকেল ফ্র্যাকশনটা যত বেশি হবে তত আমার জন্য ভালো, মানে এট দ্য সেন্স। তাহলে এখন আমি যেটা চিন্তা করব যে খালি রিসাইকেল ভালো হইলেই হবে না, কস্টিং এর ব্যাপার আছে। তো ওভারঅল চিন্তা করে আলটিমেটলি কিন্তু আমার একটা সিলেক্ট করা লাগবে। তো এখানে যেমন দেখো যে মোস্টলি রিসাইকেল যেটা সেটা হচ্ছে তোমার মেটাল এন্ড অ্যালয়েস, এগুলোকে রিসাইকেল করা যায়, গ্লাসকেও মোটামুটি রিসাইকেল করা যায়। এবং কস্টিং এর কথা যদি চিন্তা করি তাহলে মোটামুটি মেটাল এন্ড অ্যালয়েস এর দিকেই কিন্তু এটা চলে আসছে। তো এটাও একটা এক্সাম্পল দিয়ে আমরা দেখলাম যে এই ধরনের ক্ষেত্রে আমরা কি ইউজ করব। তাহলে আমরা স্যার এখানে কস্টিংটা কি রিসাইকেল কস্টিং নাকি এটা প্রথমে প্রোডিউস করতে যে কস্টিং লাগে সেটা? টোটাল কস্টিং, মানে তুমি একটা রিসাইকেল করলা, খালি করলেই তো হইলো না। এখন তুমি একটা জিনিস বানাইতে লাগলো 10 টাকা, রিসাইকেল করতে যদি লাগে 20 টাকা, তাহলে তো আর হইলো না। তো ওভারঅল কস্টিং চিন্তা করো, ঠিক আছে? ওকে স্যার। এখন তাহলে আমরা মোটামুটি ম্যাটেরিয়াল সিলেকশন চার্ট সম্পর্কে আইডিয়া হইলো। এটা হচ্ছে অ্যালাউ ইজি ভিজুয়ালাইজেশন অফ প্রপার্টিজ, এটা তুমিও বুঝতেছো যেটা ইজিলি আমরা ভিজুয়ালাইজ করতে পারি। শো লটস অফ ডিফারেন্ট ম্যাটেরিয়ালস, বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল সম্পর্কে আমরা দেখতে পাচ্ছি। ক্যান বি ড্রিল ডাউন টু স্পেসিফিক, ড্রিল ডাউন টু স্পেসিফিক মানে আমরা একটা স্পেসিফিক দিকে আগাইতে পারবো। এবং শো ব্যালেন্সেস অফ প্রপার্টিজ, বিভিন্ন ধরনের প্রপার্টি ব্যালেন্স করে আমরা বিভিন্ন টাইপ অফ প্রপার্টি চার্ট কিন্তু আমরা নিজেরা বানাইতেও পারবো। তোমরা যেটা বলতে এই কোর্সে যখন যাবা তখন আমরা একটা সফটওয়্যার ইউজ করি, এই সফটওয়্যার দিয়ে এই চার্টগুলা নিজেরা প্রোডিউস করতে পারবা, নিজেরা দেখে দেখে বানাইতে পারবা। এবং এটা আইডিয়াল ফর এ ফার্স্ট রাফ কাট সিলেকশন। এটা মোটামুটি ফার্স্ট রাফ কাট বলতে বুঝাচ্ছি যে এই যে ফার্স্টে বাদ দিয়ে দিব, এত এগুলো আমাদের কোনোভাবেই আমরা ইউজ করব না। এইভাবে বাদটা দিয়ে আলটিমেটলি ধরো আমরা সিলেক্ট করলাম, আয়রন সিলেক্ট করলাম। এইবার আয়রনের আমরা ইন ডিটেইলস এর জন্য কিন্তু বিভিন্ন হ্যান্ডবুক বা আরো ডিটেইলস ডাটাতে যাওয়া লাগতে পারে, ঠিক আছে? তো সামারি যদি বলি যে থিংক অ্যাবাউট দ্য ডিজাইন ফ্রম ফাংশনাল ভিউ পয়েন্ট। ফার্স্ট অফ অল তোমার ফাংশনাল ভিউ পয়েন্ট থেকে ডিজাইন সম্পর্কে আইডিয়া করতে হবে। তারপর ডিসাইড অন দ্য ম্যাটেরিয়ালস টু বি ইউজ, তারপরে তুমি কোন ম্যাটেরিয়ালস নিবা সেটার একটা ডিসিশন নিতে হবে। চুজ এ সুইটেবল প্রসেস দ্যাট ইজ অলসো ইকোনমিক্যাল, তুমি চুজ করে ফেললা, তারপরে কিভাবে বানাবা সেই প্রসেস সিলেক্ট করাটাও একটা অনেক বড় সিলেকশনের প্রসেসের মধ্যে পড়ে এবং এটাও ইকোনমিক্যাল হইতে হবে।
সো ওভারঅল চিন্তা করে আলটিমেটলি আমরা এইটা করব। তো আমার মনে হয় এটা শেষ। হ্যাঁ, এইটাও নাকি আরো আছে? ও না, শেষ শেষ। এই হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল সিলেকশনের ইয়া। তোমাদের কি মনে হচ্ছে এখন? বুঝতেছো যে এই এই স্লাইডটা কি ধরনের? সবাই কি বুঝতে পারছি আমরা? জি স্যার, মোটামুটি। ইয়েস স্যার। বাসায় পড়বা, পড়ালেখা করবা। আমি স্লাইডটা অবশ্যই অবশ্যই আজকে দিব। যদি আমি ভুলে যাই, তোমাদের দুইজন সিয়ার আছে, একজন আমাকে টিমসে হইলেও নক দিও, যাতে আমি অ্যাটলিস্ট মনে করি। আমার মনে নাও থাকতে পারে। তো তোমরা একটু রাত্রিবেলা আমার নক দিও, আমি সাথে সাথে দিয়ে দিব। আমার রেডি আছে, আমি দিয়ে দিব, সমস্যা নাই। আর বইয়ের ওই ইয়াটা এসবির বইয়ের, হ্যাঁ বলো। প্রিভিয়াস দুইটা ক্লাসের স্লাইডও হ্যাঁ, দেওয়া হয়। প্রিভিয়াস দুইটা ক্লাসের মানে স্লাইড অ্যাকচুয়ালি একটাই বাকি, সেটা হচ্ছে ওই ক্রিস্টাল ডিফেক্টস। তো ওইটা এবং এইটা, এই দুইটাই আমি আজকে দিয়ে দিব। এটা এই দুইটা দিয়ে দিব, সাথে এসবির স্টার ইন্ট্রোডাকশন পার্টটা আমি দিয়ে দিব। তোমাদের জাস্ট তোমাদের যাদের আগ্রহ আছে ভালোমতো, তারা ওইটা একটু পড়ো, তাহলে তোমরা আরেকটু ক্লিয়ার হবে। হ্যাঁ বলো। স্যার এক্সামে যখন আমাদের মানে মেটাল সিলেকশন টাইপ কোশ্চেন আসতে পারে, তখন কি আমাদের মানে হচ্ছে কোনো এরকম গ্রাফ দেওয়া হবে না? জাস্ট এই যে গ্রাফগুলো দেখেন ওগুলো আমাদের ভালোভাবে মানে মাথায় সেট করে রাখতে হবে। তুমি দেখো এখানে মুখস্থ করার কিন্তু কিছু নাই। তুমি এই যে যে গ্রাফের জিনিসগুলো আমি তোমাকে কিভাবে ধরতে হবে সেটা কিন্তু বুঝাই দিলাম। এখন নতুন একটা গ্রাফ আসলো, নতুন ধরো, কারণ তোমাকে তো আমি বলে দিব যে আমার এই এই প্রপার্টিটা দরকার, বা তোমাকে এমন একটা আমি অবজেক্টের নাম বললাম, তুমি জানো যে এই অবজেক্টের স্ট্রেংথ কম হইতে হবে না বেশি হইতে হবে, এবং এই স্ট্রেংথটা আমি চাই লো কস্টে, এটাও আমি বলে দিলাম। তখন তোমাকে যদি বলি একটা সিলেক্ট করো, তুমি পারবে না, কথার কথা। এখন মানে চার্ট কি এই 6টার মধ্যেই হইতে হবে কিনা, এটা তো নট নেসেসারি। টার্ম ফাইনাল মানে তো আসলে একদম হুবহু তুলে দিব তা কিন্তু না। বাট তুমি কিন্তু পড়ার সিস্টেমটা বুঝে গেলা। তুমি নতুন চার্ট আসলে কি করবে সেটা তুমি কিন্তু এখান থেকেই তোমার আইডিয়া করে নিতে হবে। ক্লিয়ার? মানে স্যার এমন চার্টই Yes, দিবে মানে যেটা দেখে আমরা অ্যাজিউম নতুন করতে পারবো বা বুঝতে পারবো যে কি, মানে তারপরে আমাদেরকে দিব অবশ্যই। আমি তো বললামই যে 4-2 লেভেলের কোশ্চেন কেন তোমাকে করব আমি? তুমি 1-1 এ পড়ে তোমার ইন্ট্রোডাকশন কোর্স, তোমাকে আমি আটকানো আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য তোমাকে জানানো, তোমাকে শিখানো। এতে করে যদি আমি একটু ইজি কোশ্চেনও করে তোমরা সবাই ভালো মার্কস পাও, আমার কোনো কিচ্ছু যায় আসে না। সবাই ভালো পাও, কিন্তু তোমাদের ভালো পাওয়ার যে থেকে আমার কাছে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমরা জানো, তোমরা শিখো। তোমরা পরবর্তী কোর্সগুলোতে যাতে এরকম না হয় যে ও স্যার এটা তো আমি জীবনে নামও শুনি নাই, এরকম যেন না হয়। 1-1 এ পড়ছো যাতে বলতে পারো যে হ্যাঁ স্যার আমরা পড়ছিলাম, তবে হ্যাঁ হয়তো এক্স্যাক্টলি পুরো ডিটেইলস মনে নাই, তবে স্যার আমরা এটা পড়ছিলাম, এটার এই ব্যাপারটা হচ্ছে এটা। সো ওইটাই ইম্পর্টেন্ট আমার জন্য। ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ না স্যার। ওকে বলো। মানে একটা প্রশ্ন ছিল আউট অফ কনটেক্সট যদিও, মানে স্যার হচ্ছে ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড, যেমন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং থেকে যদি কেউ মানে ম্যাটেরিয়াল সায়েন্সে মাস্টার্স করতে চায়, তাহলে সে কি সম্ভব, বা কি কি প্রসিডিউর লাগবে যদি একটু জানাতেন? সম্ভব, কারণ হচ্ছে আমাদের মাস্টার্সের এনরোল মানে মাস্টার্সের যখন ইয়া হয়, সার্কুলার হয়, তখন ওখানে লেখাই থাকে যে ম্যাটেরিয়াল সায়েন্স রিলেভেন্ট কিছু সাবজেক্ট আছে। যেমন তুমি যদি পিওর ফিজিক্সে ঢাকা ইউনিভার্সিটি থেকে আন্ডারগ্রেড করো, মানে তখন তুমি চাইলে পিওর ফিজিক্স থেকেও এমএমএ তে মাস্টার্স করতে পারবা। ঠিক আছে? তো কিছু কিছু সাবজেক্টের কথা, তবে টেক্সটাইল থেকে করা যায়, কারণ আমি নিজে জানি এটা টেক্সটাইলের বেশ কিছু অ্যাপ্লিকেশন প্রতিবারই আমাদের কাছে মানে মাস্টার্সের জন্য আসে। সো তো মানে কেউ যদি চায় সে পারবে। ঠিক আছে? তবে আমাদের মাস্টার্সের জন্য কিন্তু একটা ভর্তি পরীক্ষা হয়। সো ওই ভর্তি পরীক্ষাটা অবশ্যই ভালো দিতে হবে। মানে আমরা বাইরের স্টুডেন্ট নরমালি ভর্তি পরীক্ষা যদি খারাপ করে তাহলে কিন্তু নরমালি এনরোলমেন্ট হয় না বাইরের ক্ষেত্রে। আর বুয়েটিয়ান যারা মানে থাকে তারা একটু রেজাল্ট ভালো হইলে তো অটোই নিয়ে নেওয়া হয়। আর রেজাল্ট যদি একটু খারাপ হয় সেক্ষেত্রে একটা পরীক্ষা নিয়ে ভাইবা নিয়ে মানে নেয়। তবে টেক্সটাইল থেকে সম্ভব। তোমার যেটা মাথায় রাখতে হবে যে এই যে আমাদের মাস্টার্স এর টার্ম ফাইনালও চলতেছে, এর পরবর্তী টার্ম শুরু হবে হয়তো ঈদের পরেই, ঈদের আগে মনে হয় না, আমি এটা এক্স্যাক্টলি জানি না। তো ওই সময় তোমার আমাদের ডিপার্টমেন্ট ওয়েবসাইট আছে বা বুয়েট ওয়েবসাইট আছে, ওইখানে চোখ রাখতে বলবা, তাহলে ও পারবে। ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, তাহলে কারো কোনো কোশ্চেন? ওকে, তাহলে আমরা শেষ করি। আচ্ছা, তোমার অ্যাটেন্ডেন্স কিন্তু কমে গেছে কেন? হ্যাঁ বলো, বলবা কিছু? না স্যার।
আচ্ছা, তোমাদের অ্যাটেন্ডেন্স কমে গেল কেন? ফার্স্টের দিকে সবাই ক্লাস করতে, এখন কি ক্লাস ভালো লাগে না আমার? কালকে ল্যাব এক্সাম আছে এজন্য মনে হয়। ও, আমি তো হলো আমার পড়ানো মনে ভালো লাগতেছিল নাকি? না স্যার আজকে ক্লাস ভালো হয়েছে। স্যার ভালো। নো ক্লাস। ও আচ্ছা, যাক তাহলে তো ভালো, কিন্তু ক্লাস না করলে তো সমস্যা, বুঝছো? রেকর্ডিং ঠিক আছে, রেকর্ডিং শুনে বুঝলা ফাইন, কিন্তু ক্লাস করলে যে কতটাই হেল্প হয় এটা যারা করবে তারা বুঝবে আসলে, না করলে কেমনে বুঝাবো বলো? আচ্ছা যাই হোক, রোল 1 সিআর আমাকে একটু হেল্প করো, কে কে অ্যাবসেন্ট? রোল 1 কে দেখতে পাচ্ছি অ্যাবসেন্ট। এরপরে স্যার রোল 1 এর ওইখানে বৃষ্টি হচ্ছে ওই জন্য ও ডিসকানেক্টেড হয়ে গেছে, ও ছিল স্যার। ঠিক আছে, আমি আপাতত রাখতেছি, ও আমাকে যদি জানায় আমি ওটা করব। 1 গেল, এরপরে কত অ্যাবসেন্ট বলো? রোল 24 অ্যাবসেন্ট দেখতে পাচ্ছি। 24 অ্যাবসেন্ট। হ্যাঁ, দেন 35 দেখতে পাচ্ছি। 35 30 দেন 44 এবং 45 দুইজনই মনে হয়। স্যার 35 এর প্রবলেম হয়েছে একটু। কি প্রবলেম? স্যার 35 আমাদেরকে বলছিল স্যার, আমাকে বলছিল স্যার পার্সোনালি, ওর হয়তো ইয়া মোবাইলে চার্জ মোবাইলে চার্জ নেই এজন্য হচ্ছে। না না, এগুলা বলে তো লাভ নাই আসলে, এটা আমি আমার সাথে যোগাযোগ করবে তারপরে ওটা দেখব। কানেক্টেড ছিল স্যার। কি ছিল স্যার? আজকে প্রেজেন্ট ছিল, ওই লাস্ট কানেক্টেড ভিডিও ছিল হচ্ছে স্যার, মোবাইলে ক্লাস চার্জ করেছে। ওটা আমি দেখবো, ওরা যদি আসে আমি ওটা দেখব, 35 সমস্যা প্রেজেন্ট নাই। ছিল স্যার। 35 ছিল, 52 44 অ্যাবসেন্ট। একটু প্রবলেম হয়েছে, ওর কোন এক রিলেটিভ অফিস। এটা আমি তো বললামই যে যারা নাই তারা আসলে আমি সেটা কনসিডার করবো, বাট আপাতত অ্যাবসেন্টই কিন্তু কাউন্ট করতে হবে, এখন দিতে পারবো না, বুঝছো? তো যাই হোক 60 এগুলো বাকি সবাই আছে। 52 নাই দেখতে পাচ্ছি। ঠিক আছে, মোটামুটি 6 জন এখানে অ্যাবসেন্ট, এর মধ্যে 2-1 জনের কথা বললা তোমরা, ওরা আমার সাথে আমাকে একটা মেসেজ দিতে বললো, আমি ওগুলা কনসিডার করে দিব, না সমস্যা নাই। ঠিক আছে, তাহলে সবাইকে থ্যাংক ইউ। মঙ্গলবার আমরা 3টায় আপাতত ক্লাস টাইম থাকলো, মঙ্গলবার আমাদের শেষ ক্লাস হোপফুলি। সো ওই দিন আমরা শেষ করে দিব, ফেজ ডায়াগ্রাম সম্পর্কে একটু আলোচনা করব, দেন আমরা শেষ করে দিব। আর আজকে আমরা বাকি স্লাইডগুলো দিয়ে আমরা মোটামুটি শেষ করে দিব। ঠিক আছে, সবাইকে থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার।